হাওড়া স্টেশন থেকে হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে ঋত্বিকা, ওর বাবা মা এবং ওর ঠাকুমা এনারা চারজনে দুন এক্সপ্রেসে চেপেছিল। পুণ্যভূমি হরিদ্বার যাওয়ার আনন্দ এবং সেখানে গিয়ে হর কি পৈরীর আরতি দেখার একটা প্রবল ইচ্ছে ওদের প্রত্যেকের মনেই ছিল। কিন্তু ওনারা কেউই জানতেন না যে হাওড়া স্টেশন থেকে হরিদ্বার যাওয়ার এই দুন এক্সপ্রেসে ওনাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা যে ঘটে যেতে পারে। আর সেই ভয়ঙ্কর ঘটনাটাই আমি এখন আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক সেই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ওই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে বলা শুরু করছি। তবে তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা অনেকেই এখন জেনে গেছেন যে আমাদের আর একটা নতুন ইউটিউব চ্যানেল হয়েছে। সেই চ্যানেলটার নাম হচ্ছে দ্য বংশপার। আপনারা বহুদিন থেকেই বলে আসছিলেন যে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট, প্রকৃতি, এখানকার বাজার দোকানে কী কী পাওয়া যায় সেগুলো দেখাতে। তো সেগুলো যেহেতু এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়, সেই জন্য একটা নতুন চ্যানেল শুরু করা হয়েছে। চ্যানেলটার নাম হচ্ছে দ্য বংশপার। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে। তো এবারে চলে যাচ্ছি আমি সোজা আজকের ঘটনায়। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা উত্তরপাড়া থেকে ঋত্বিকা মৈত্র লিখে পাঠিয়েছে। ও পুরো ঘটনাটা লিখেছে এবং তারপর রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। তো আমি সেই চেষ্টাই করছি। তো ঋত্বিকারা কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসতো, কিন্তু ওদের সেইভাবে খুব বেশি ঘোরা বা প্রত্যেক বছর বছর নিয়ম করে যে ঘোরা, সেটা কিন্তু কোনোভাবেই কাজের ব্যস্ততার জন্য হয়ে উঠত না। তো ওর বাবা মা, ওর ঠাকুমা তিনজনেরই খুব ইচ্ছে ছিল যে ওনারা হরিদ্বার ঋষিকেশে দর্শন করবেন। ওখানে হর কি পৈরীর যে আরতি হয়, ওখানে যে মন্দির রয়েছে, ঋষিকেশের যে সুন্দর মা গঙ্গার পাশে যে কত মন্দির রয়েছে সেগুলো সমস্ত কিছু দর্শন করবে। এবং তার সাথে সাথে ওনাদের কিন্তু বদ্রীনারায়ণ ধাম যে রয়েছে, ওখানে যে 4 ধাম রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তো 4 ধাম একবারে করা তো সম্ভব ছিল না। তো ওনারা ঠিক করেছিলেন যে ওনারা হরিদ্বার যাবেন, সেখান থেকে ঋষিকেশ ঘুরে ওনারা বদ্রীনারায়ণ দর্শন করে আবার চলে আসবেন। কিন্তু একটা কথা আছে জানেন তো, যে এই ধরনের জায়গায় যেতে গেলে আপনি হয়তো টাকা পয়সা খরচা করে অনেক এক্সোটিক লোকেশনে ঘুরতে যেতে পারেন, কিন্তু বিশেষত এই জায়গাগুলোয় যাওয়ার জন্য ভগবান যদি না চান, তিনি যদি না টানেন, আপনি কিন্তু সেখানে যেতে পারবেন না, সেটা যে কোনো কারণের জন্যই হোক। এবার ঋত্বিকাদের ক্ষেত্রে কি হলো, ওরা পরপর 3বার কিন্তু যাওয়ার ট্রাই নেয়। মানে প্রথমে একবার যাওয়ার প্ল্যান হয়, সে অনুযায়ী টিকিটও কাটা হয়, কিন্তু ওর বাবার হঠাৎ করেই একটা কাজ পড়ে যায় এবং সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। তো সেই জন্য কিন্তু ওদের যাওয়াটা পিছিয়ে যায়। ভালো কথা, পিছিয়ে যায়। তো তারপরে যখন আবার পিছিয়ে যাওয়ার পরে যখন নির্দিষ্ট দিনে ওদের যাওয়ার মানে জাস্ট কয়েকদিন আগে, সেখানেও কিন্তু ওর বাবার আর একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যায় এবং হঠাৎ করেই সেই কাজটা চলে আসে এবং উনি কিন্তু কোনোভাবেই যাওয়াটা ম্যানেজ করতে পারেন না। তো সেবারও কিন্তু ওদের প্ল্যানটা ক্যান্সেল হলো। 3rd বার যখন ওরা যাওয়ার জন্য আর কি সমস্ত কিছু রেডি করে, ঠিক ঘুরতে যাওয়ার আগের দিন ঘটনাটা ঘটে। হঠাৎ করেই কিন্তু ওর ঠাকুমার প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ হয়ে যায় এবং এমনই শরীর খারাপ হয়ে যায় যে ওনার পক্ষে মানে ওনাকে নিয়ে তখন অতটা দূরে জার্নি করাটা একটা খুব রিস্কের ব্যাপার হয়ে যায়। এবং খুব অদ্ভুতভাবে যখন ওনার খুব শরীর খারাপ হয়ে যায় ওর ঠাকুমাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঠিক ওনাকে কিন্তু একদিন রাখার পরে উনি কিন্তু সুস্থ হয়ে যান।
কিন্তু বুঝতেই পারছেন ততক্ষণে ওনাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, নতুন করে আবার ট্রেনের বুকিং করে ওইটুকু সময়ের মধ্যে সমস্ত কিছু করে আবার রিপ্ল্যান করা তক্ষুনি সেটা কিন্তু সম্ভব নয়। তো এইভাবে পরপর 3বার কিন্তু ওনাদের হরিদ্বার ঋষিকেশ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। এবং আপনারা জানেন যে বদ্রীনারায়ণ কিন্তু মানে এই হিমালয়ে যে 4 ধাম রয়েছে সেই 4 ধামই কিন্তু নভেম্বর থেকে বন্ধ হয়ে যায়, আবার এপ্রিল মাস অবধি মানে এপ্রিলের মিডল অবধি প্রায় বন্ধই থাকে। ফলে এমনিতেও বছরের বেশ অনেকটা সময় বন্ধ থাকে, সেখানে প্রবল তুষারপাত হয়, ওখানে কেউ যেতে পারে না। ফলে ওদের প্ল্যানটা কিন্তু মানে এইটাই 3বার যে ক্যান্সেল হলো, এই করে প্রায় 1.5 বছর 1.5 থেকে 2 বছর কিন্তু ওদের মানে 1.5 থেকে 2 বছর ধরে ওরা প্ল্যানই করে, বাট প্রত্যেকবারই এই 3বার প্ল্যানটা ক্যান্সেল হয়, ওরা যেতে পারে না। তো ওদের 3জনেরই একটু মন খারাপ হয়ে যায়, সবাই আর কি ভাবে যে কি করবে। আবার ওরা প্ল্যান করে, ওদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ওরা আবার প্ল্যান করে, এবং প্ল্যান করার পর থেকেই কিন্তু ওরা প্রত্যেকেই 4জনই আর কি একটু সাবধানে থাকা, সাবধানে যাতায়াত করা এগুলো মেনটেন করতে থাকে, যাতে কোনোভাবে ওদের এই ট্যুরটা মিস না হয়। বুঝতেই পারছেন এতবার 3বার ট্যুর ক্যান্সেল হওয়া মানে সেখানে একটা টাকা পয়সারও ক্ষতির লোকসানের একটা ব্যাপার থাকে। তো এরকম করে আস্তে আস্তে ওনাদের যে যাওয়ার যে নির্দিষ্ট যে দিন, সেই দিনটা এগিয়ে আসে। এবার দিন এগিয়ে এসছে, ওরা তো খুব এক্সাইটেড যে ঠিক আছে এবার আমরা হয়তো ভালোভাবে পৌঁছতে পারবো। এবার ওর মানে সেই দিনটা পুরোপুরি চলে আসে এবং ওরা খুব নির্ঝঞ্ঝাটভাবেই কিন্তু হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে চেপে পড়ে। এবার আপনারা হয়তো অনেকেই দুন এক্সপ্রেসে মানে যাতায়াত করেছেন, তো আপনারা জানেন যে দুন এক্সপ্রেসে মোটামুটি কিন্তু 2 রাত থাকতেই হয়। 2 রাত থাকার পরে ভোর ভোর কিন্তু এই হরিদ্বারের যে স্টেশন আছে সেখানে কিন্তু ওই দুন এক্সপ্রেসটা পৌঁছয়। এবার ওরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে, তো ওদের এসি 3 টায়ারে টিকিট ছিল, তো 4জন। এবার এসি 3 টায়ারে বুঝতেই পারছেন মুখোমুখি 3টে করে সিট থাকে আর সাইডে 2টো সিট থাকে, সাইড আপার সাইড লোয়ার। তো ওরা তো 4জনের মানে মোটামুটি ওরা একটা দিকে 3টে পেয়েছে আর অন্যদিকে আর একটা লোয়ার বার্থ পেয়েছে। এবার সাইডের যে সিট দুটো থাকে, তো সাইডের সিটে একটি মেয়ে ওঠে, ঠিক আছে, ও হাওড়া স্টেশন থেকেই মেয়েটি ওঠে, এবং মেয়েটি আর কি নিজের মতো উঠেছে, আর বাকি ওদের সাথে 2টো এমনি ভদ্রলোক ছিল। তো ওই মেয়েটার কি 2টো সিট বুক করেছে, তো বলে যে বিহার থেকে ওর কেউ একজন আর কি উঠবে। তো মেয়েটা যে টিকিট চেকিং করতে যিনি আসে, তো তিনি বলেন যে এনার তো মানে এই যে সিটটা ছিল সেটা হাওড়া থেকেই সিটটা বুক করা ছিল। কিন্তু মেয়েটা তখন ওই টিটিকে জানায় যে যার আর কি ওঠার কথা ছিল সে হাওড়া থেকে উঠবে না, সে বিহারের কোনো একটা স্টেশন থেকে উঠবে। এবং মেয়েটা আর কি সেটা বলে এবং ওরা শুনেছে, কারণ সাইড আপ আর সাইড লোয়ার সিটটা বেশ একটু কমফর্টেবল থাকে, তো ভাবছে যে বাবা সিটটা এতক্ষণ অবধি ফাঁকা যাবে। তো ওরা আর কিছু ভাবেনি, মানে জাস্ট দেখলো যে মেয়েটা উঠেছে, নিজের মতোই মেয়েটা রয়েছে, কারোর সাথে কথাবার্তাও কিছু বলে না, এবং সারাক্ষণ কিন্তু মেয়েটা ওই নিজস্ব বইপত্র কখনো ঘেঁটে দেখছে, নিজের মতোই আর কি রয়েছে। এবার দুন এক্সপ্রেসে ওঠার পরে ওদের তো খুব আনন্দ, খুব মজা যে ওরা আলটিমেটলি হরিদ্বার ঋষিকেশ ভ্রমণে যেতে পারলো, যেখানে পরপর 3বার ওদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিল। এবারে ওরা খাওয়া দাওয়া করছে ট্রেনের মধ্যে, এবার রাতের বেলা ঘুমোবে। তো ঘুমানোর সময় যেহেতু আমি বললাম যে ঋত্বিকাদের এক সাইডের পুরো আপার মিডিল লোয়ার বার্থটা ছিল আর পাশের আর একটা লোয়ার বার্থ ওরা পেয়েছিল। এবার ঋত্বিকার বাবা তো ওপরের একদম যেটা আপার রয়েছে সেখানে শোবে, ঋত্বিকা মাঝখানেরটায় শোবে এবং ওর মা আর ওর ঠাকুমা লোয়ার বার্থ দুটোয় শোবে। তো হঠাৎ করেই মানে ওই যে সাইড লোয়ারে যে মেয়েটি ছিল, তো সেই মেয়েটি হঠাৎ করে শোয়ার সময় সামনে আসে ওদের এবং এসে বলে যে আপনাদের যদি কারোর অসুবিধে না থাকে আপনারা কিন্তু এই আমার যে সাইড আপার আর লোয়ার যে আছে সেটা কিন্তু আপনারা নিতে পারেন, আমার কোনো অসুবিধে নেই ওপরে শুতে, আপনাদের যদি কোনো অসুবিধে হয়। তো ঋত্বিকার বাবা আর কি বলছে যে না না আমাদের কোনো প্রবলেম নেই, আপনি আপনার সিটে যান, আমাদের কোনো সমস্যা নেই। তো এটা শোনার পরে ওই মেয়েটি নিজের সিটে চলে যায়, তো ওরা এবার শোয়ার জন্য বিছানা টিছানা রেডি করছে। তো এমন সময় ওই মেয়েটি মানে এক বাক্স মানে একটা মিষ্টির বাক্সের মতো একটা বেশ বড় বাক্স নিয়ে ঋত্বিকার কাছে আসে। এসে বলছে যে আমার এখানে অনেকগুলো কেক আছে, তুমি কি কেক খাবে? এবার যেই সময়কার ঘটনা আমি বলছি তখন ঋত্বিকার বয়স হচ্ছে ওই 13-14 এরকম, খুব ছোট না আবার খুব বড়ও নয়।
আর ঋত্বিকা যেটা লিখেছে ওর কেক খেতে ভীষণ ভালো লাগে। এবার ওরকম সামনে থেকে মেয়েটা অতগুলো কেক দিয়েছে, মানে সামনে রেখেছে যে ও কেক চাইলে নিতে পারে। তো ও কী করেছে, ও প্রথমে একটুখানি লজ্জা পায়, ও বলে যে না ঠিক আছে। এবং তারপরে যখন ওই মেয়েটি আরেকবার ওকে বলে যে না তুমি নিতে পারো, আমার অনেকগুলো কেক বেঁচেছে, আমার যার সাথে ওঠার কথা ছিল সে তো পরে উঠছে, তো তুমি নিতে পারো, আমরা তো এখন একসাথেই জার্নি করছি। তো তখন কি করেছে, ওখান থেকে একটা কেক নিয়ে নেয়। এবার ঋত্বিকার মা, ঠাকুমা, ওর বাবা সবাই ওই বিছানা করতে ব্যস্ত ছিল। তো ওর বাবা মা যখন দেখে, তো ওর মা বলছে যে না না ঠিক আছে, ওকে দেওয়ার দরকার নেই, ও কিন্তু রাতের ডিনার করেছে। তো এই বলার আগেই ও নিয়ে নিয়েছে কেকটা। এবার সামনাসামনি কেউ যদি তার মেয়ে কেক নিয়েছে, এবার হঠাৎ করে হাত থেকে ফেলে দিতে বলবে, এটা একটু খারাপ দেখায় বিষয়টা। আর মেয়েটা একা একা জার্নি করছে, মেয়েটাকে দেখেও ঠিকঠাক ভালো ঘরেরই মনে হচ্ছে। আর আমি ঘটনাটা আজ থেকে বেশ অনেক বছর আগেকার বলছি। তো তখন না মানুষ মানুষকে এতটাও অবিশ্বাস করতো না। আর একটা ফ্রেশ কেকের বাক্স থেকে একটা কেক নিতে বলেছে, অফার করেছে, মেয়েটা নিয়েছে। তো সেটা ওভাবে ওখান থেকে যে ওর হাত থেকে যে ফেলে দেবে বা ওকে খেতে বারণ করবে সামনাসামনি, সেটা কিন্তু ওর মা করেনি। ওর মা বলেছে যে তুমি একটা নিয়েছো ঠিক আছে, আর কিন্তু কেক খাবেন, তুমি একটাই খাও। তো ঋত্বিকা বলছে হ্যাঁ হ্যাঁ আমি আর কেক খাবো না, আমি একটাই নিয়েছি। তো মেয়েটাকেও থ্যাংক ইউ বলে, এবং থ্যাংক ইউ বলে ওর ওর যে মিডিলে যে আর কি যে শোয়ার যে ব্যবস্থা হয়েছিল মিডিল বার্থে, তো সেখানে শুয়ে শুয়ে ও কেকটা খেতে থাকে। এবার যেটা ও লিখেছে ইমেলে মৃত্তিকা, যে কেকটা খেতে তো খুবই ভালো ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেকটা যখন ওর শেষ হয়ে যায়, মানে দেখবেন অনেক সময় আমরা খুব পছন্দের যদি কোনো খাবার খাই, খাবারটা শেষ হয়ে গেলে তো এটা খুব স্বাভাবিকভাবেই মনে হয় যে বাবা শেষ হয়ে গেল, আর একটু থাকলে ভালো হতো, আর একটু খেতাম। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর বিশেষত মিষ্টির ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মনে হয় অনেক সময়। এবার ওর ক্ষেত্রেও মনে হলো বাবা যা কেকটা শেষ হয়ে গেল। তো তখন ভাবলো যে না ঠিক আছে, আমাদের তো কেক না, একজন এনেছিল, বাড়ির কেক হলে না হয় মায়ের থেকে আর একটা চেয়ে নিয়ে খেতাম। তো খাওয়ার পরে ও চুপচাপ শুয়ে পড়ে। এবার সকাল থেকেই সবার একটা বেরোনোর একটা তাড়া ছিল, ব্যস্ততা ছিল। তো ট্রেনে ওভাবে শুয়ে পড়ার পরে ওর বাবা মা ঠাকুমা সবাই ঘুমিয়ে যায়। তো ঋত্বিকা ওই রকমভাবে ট্রেনটা আস্তে আস্তে করে দুলছে, ট্রেন ছুটে চলেছে হরিদ্বারের পথে। তো ওর না ব্যাপারটা বেশ এনজয় করছিল। তো ওর তখনও ঘুমটা আসেনি। এবার ও মনে মনে ভাবছে কেকটার কথা, যে কেকটা কি ভালো ছিল খেতে। এরকম ভাবতে ভাবতে ও মানে চোখটা বন্ধ করে রয়েছে, কখনো চোখটা খুলছে। এরকম করতে করতে হঠাৎ করেই যখন ওর বাবা মা ঘুমিয়ে পড়েছে, বেশ তখন কত হবে, প্রায় ওরা শুয়ে পড়ার 1-1.5 ঘন্টা পর হবে। তো ওই 1-1.5 ঘন্টা পরে ওই মেয়েটা, যে মেয়েটা ওকে আর কি কেক দিয়েছিল, সেই মেয়েটা আর একটা কেক ওকে দেয়। মানে একদম ও শুয়ে আছে, ওর সামনে এসে মেয়েটাকে বলছে আর একটা কেক নেবে। বাংলাতেই বলছে, মেয়েটা বাঙালিই ছিল। তো একটা কেক নিয়ে নেয়। মানে অদ্ভুত বিষয় হচ্ছে, যেটা ঋত্বিকা লিখেছে ইমেলে, যে মানে ওর কেকটা খেতে ভালো লেগেছিল, বা চট করে ও কারোর থেকে কোনো জিনিস এভাবে একবার বললে নিয়ে নিচ্ছে বা দুবার বললে নিয়ে নিচ্ছে, এতটাও কিন্তু এরকমও ছিল না। কিন্তু তখন যে ওর কী মনে হলো, কী ওর মাথায় এলো, কেকটা ওর খেতে এত ভালো লাগলো যে ওর মা ওকে বলেছিল যে আর বেশি না নিতে, কিন্তু ও নিয়ে নেয় আর একটা কেক। এবং নিয়ে কিন্তু ও মানে একবারে কেকটা খেয়ে শেষ করে ফেলে। একটা ছোট কাপ কেকের মতো আর কি কেক। তো খেতে ওর ভীষণ ভালো লাগে। তো ও না তখন অত কিছু আর ভাবেনি, কেকটা খায়, ওর খুব ভালো লাগে। এবং ও মানে ওইরকম মিডল সিটেও শুয়ে আছে, শুয়ে শুয়েও দেখছে যে ওই মেয়েটা মানে লোয়ার বার্থে, যে সাইড লোয়ারে যে মেয়েটা শুয়েছিল, মেয়েটা মানে জাস্ট বালিশে হেলান দিয়ে পা দুটোকে ছড়িয়ে রয়েছে, মানে পুরোপুরি শোয়নি মেয়েটা। এবং ও কিছুক্ষণ পরে ঋত্বিকা বুঝতে পারে যে ওর না মাথাটা কীরকম আস্তে আস্তে ধরে আসছে, মানে খুব ঘুম পেয়েছে, মানে খুব ঘুম পেলে যেরকম একটা ফিলিংস হয় মানুষের, ও সেরকম একটা ফিলিংস এসছে বটে। কিন্তু ওর মনে হচ্ছে যেন ওর মাথাটা খুব ধরে যাচ্ছে, খুব ভার লাগছে, শরীরটা একটু একটু ভার ভার লাগছে। তো ও ভাবলো যে ঠিক আছে, রাত হয়েছে, ট্রেনের মধ্যে আছি, এরকম দুলুনি জাকুনির মধ্যে আমি যাচ্ছি, ও ভেবেছে সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে। তো শুয়ে পড়ে। এবং ও যখন শুয়ে পড়ে, মানে ও যেখানটা দিয়ে শুয়ে আছে, ওর মাথাটা যেদিকে, সেদিক থেকে কিন্তু ও ওই মেয়েটার আর কি সিটটা কিছুটা দেখতে পাচ্ছে। এবং ও খেয়াল করে যে ওই মেয়েটা একটা কিছু একটা বইয়ের পাতা উল্টোচ্ছে, মানে বই পড়ছে বা দেখছে কিছু একটা হবে। এবং মেয়েটা কিন্তু বারবারই ঋত্বিকার দিকে মানে আর চোখে তাকাচ্ছে। এটাও দেখে, কিন্তু এটা দেখার পরে ও কিন্তু খুব একটা অস্বাভাবিকভাবে ব্যাপারটাকে নেয়নি। মনে হয়েছে যে ঠিক আছে, আমাদের সহযাত্রী আমাকে দুবার কেক দিয়েছে, আর মেয়েটার
সেই সময় মেয়েটার বয়স ছিল এই 25-26 এরকম, এর থেকে বেশি হবে না। তো ও ভাবলো যে ঠিক আছে, তাকিয়ে আছে তো তাকিয়ে আছে, তার এমন কি ব্যাপার। ও মাঝে মধ্যে হাসছে। এবার মোটামুটি ওইখানটা সবাই শুয়ে পড়েছে, শুধুমাত্র সাইড আপার আর লোয়ার যেহেতু ওই মেয়েটা সিটের জায়গা, তো ওখানে একটা ছোট্ট আলো জ্বলছিল, বাকি ওদের এদিকে মানে তিনটে তিনটে সিটের দিকে আলো বন্ধ। তো এবার ও শুয়ে পড়ে, শুয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। এবার ঘুমিয়ে যাওয়ার পরে বেশ তখন মাঝরাত হয়ে গেছে, সেই সময় ওর মানে একটুখানি কোনো কারণে ওর ঘুমটা ভেঙে যায় এবং ও দেখে যে ওই যে মেয়েটি ছিল সাইড লোয়ারে, মেয়েটি যে শুয়েছিল, সেই মেয়েটির সাথে আরেকটা মেয়ে এসে গল্প করছে। মানে ও যে বলেছিল যে আরেকজনের সিট আছে এবং সে বিহার থেকে উঠবে, তো ও ভাবে যে মানে ওই সিটটা যার ছিল সে হয়তো উঠেছে ট্রেনে। এবং ও দেখছে ওরকমভাবে মানে আধা ঘুম চোখে রয়েছে, মানে ঘুমটা শত হলেও মানুষের ভেঙে গেলেও ঘুমের তো একটা রেশ থেকে যায়। তো ও দেখছে যে ওই মেয়েটা, দুটো মেয়েই কথা বলছে নিজেদের মধ্যে আর ওর দিকেই মাঝে মধ্যে তাকাচ্ছে। তো ও ভাবছে যে আচ্ছা হয়তো কথাবার্তা বলছে, নর্মালি তাকাচ্ছে। তো তখন কি করে, মানে উল্টো দিকে ও ফিরে, মানে সিটের দিকেই আর কি ও মুখ ফিরে ঋত্বিকা শুয়ে পড়ে। এবার এখানে একটা জিনিস বলি, যেটা ঋত্বিকা লিখেছে, যে ওরা এরকমভাবে যখনই ঘুরতে যেত, ওরা মানে ওর ওর একটা লাগেজ হতো, ওর বাবা মায়ের একটা লাগেজ, ওর ঠাকুমার একটা লাগেজ। তো ওরা কী করতো, মানে টাকা পয়সা বলুন বা ইম্পর্টেন্ট যেগুলো থাকতো, মানে জামা কাপড় তো থাকেই, বাট মানে তার মধ্যেও ক্যাশ টাকা, তখন মানে আজ থেকে আমি প্রায় অনেক বছর আগেকার কথা বলছি। তো সেই সময় কিন্তু সব জায়গায় এত বেশি অনলাইন পেমেন্টের ব্যাপারটা ছিল না, মানে প্রায় ছিলই না বললে চলে। মানুষকে কিন্তু ঘুরতে গেলে ক্যাশ টাকাই বেশিরভাগ ক্ষেত্রে ক্যারি করতে হতো। আমি মানে ডোমেস্টিক ঘোরাফেরার কথা বলছি। তো তখন তো এত জিপে, ফোনপে এসব তো ছিল না। তো তখন কি করতো, যে ওরা যে ঘুরতে যেত, আপনারাও হয়তো আজ থেকে বহু বছর আগে যখন ঘুরতে যেতেন, তো কি করতেন, মানে যারা যারা আর কি যেত সবারই ব্যাগে ভাগ ভাগ করে টাকা রাখা হতো, যে কোনোভাবে যদি একটা ব্যাগের টাকাপত্র চোট হয়েও যায়, অন্যান্য ব্যাগে টাকা থাকবে, কারণ অতগুলো টাকা তো আর পকেটে নিয়ে সবসময় ঘোরাফেরা করা যায় না, সম্ভব নয়। তো সবার ব্যাগে কিছু কিছু করে টাকা রাখা রয়েছে। তো ওর ব্যাগেও যথারীতি টাকা ছিল। এবার কিছুক্ষণ পরে, মানে প্রায় তখন মানে মধ্যরাতও পেরিয়ে গেছে, প্রায় হয়তো তখন ওই 4টে মতো বাজে হয়। তো সেই সময় ও দেখছে ওর পায়ের সামনে, মানে পায়ের কাছে কেউ একজন ওর পায়ে হালকা করে টাচ করছে, মানে ওর পাটা কেউ হাত দিয়ে টাচ করছে। তোর ঘুমটা স্বাভাবিকভাবেই ভেঙে যায় ঋত্বিকার, এবং ও ঘুমটা ভেঙে গিয়ে দেখছে যে ওই মেয়েটি, ওই সাইড লোয়ার বার্থে যে মেয়েটি থাকে, সেই মেয়েটি ওর পায়ের সামনে এসে দাঁড়িয়েছে, ওকে ডাকছে। তো ও না মানে ওর শরীরটা একটু অবসন্ন লাগছে, ওই ওই কেক দুটো খাওয়ার পরই ওর কীরকম একটা লাগছে, বাট ও তখনও অত কিছু বুঝতে পারেনি। এবার মেয়েটা ওকে বলছে মানে নামতে আর কি সিট থেকে। তো ভাবছে যে সিট থেকে নামতে বলছে, নিশ্চয়ই কোনো দরকার আছে বা কিছু একটা বলবে হয়তো। তো ও না নেমে পড়ে সিট থেকে। নেমে পড়ে ওকে বলছে যে ওদের নাকি একটা কিছু সমস্যা আছে, এবং সেই সমস্যার জন্য ওদের মানে আর কি ওদেরকে ট্রেন থেকে নেমে যেতে হবে। বলছে এর পরের স্টেশনেই আমরা নেমে যাব। তো তখন ও ভাবছে যে এরা পরের স্টেশনে নেমে যাবে, এ তো প্রথমে যখন প্রথম আর কি যখন ওরা উঠলো, টুকটাক যখন কথা হয়েছিল, তো তখন কিন্তু বলেছিল যে ওরা দেরাদুন স্টেশনে নামবে। ঠিক আছে, মানে দুন এক্সপ্রেসটা তো হরিদ্বার হয়ে দেরাদুনে যায়, তো ওরা কিন্তু যখন টিটিকে টিকিট দেখিয়েছিল বা বলেছিল যে দেরাদুনে নামবে। তো ও তখন বলছে যে আচ্ছা তোমরা নেমে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে ও আর শুনে কি করবে, কে কোন স্টেশনে নামছে, আসলে ওর তো কোনো ব্যাপার নেই। তো তখন মেয়েটা বলে যে আমাদের কাছে না মানে প্রচুর চকলেট আছে, মানে ছোট ছোট সিঙ্গেল চকলেটগুলো যেরকম হয়, মানে ছোট ছোট আর কি কাগজে মোড়ানো টাইপের চকলেট, তো সেরকম ক্যান্ডি টাইপের বেশ কিছুকে চকলেট দেয়। ওকে বলছে যে আমরা তো ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের তো আর যাওয়া হবে না, তো আমরা এরপরে যে স্টেশন আসবে সেই স্টেশনে আমরা নেমে যাব, তো তুমি চকলেটগুলো রেখে দাও। তো ওকে বলে এবং ওকে চকলেটগুলো দিয়ে দেয়। তো নিয়ে ওর ওর কাছে একটা ছোট্ট ব্যাগ মতো ছিল, ব্যাগের মধ্যে রেখে দিয়েছে ঋত্বিকা। এবার ও না একবার ভাবে যে আমাকে কেক দিল, আবার আমাকে চকলেট দিচ্ছে, এটা কেন। এবার যেই সময় এই ঘটনাটা ঘটে সেই সময় কিন্তু ওর বাবা মা, ওর ঠাকুমা সবাই ঘুমোচ্ছিল। এবারে
ওকে তারপরে কিছু একটা ওকে বলে, কানে কানে ওকে কিছু একটা বলে, এটা কিন্তু ওর মনে আছে। এবার কানে কানে ওকে যে ঠিক কী বলেছিল, কী তার রিয়াকশান হয়েছিল, সেটা কিন্তু ও জানে না, আজ অবধি ওর মনে নেই। কিন্তু ওকে কানে কানে যে মেয়েটা কিছু একটা বলে, এবং ওই মেয়েটার পাশে আরেকটা মেয়ে দাঁড়িয়েছিল, যে মেয়েটার কিছুক্ষণ আগে ওঠে, সেই মেয়েটা ছিল। এবার সেই মেয়েটা ওকে কিছু একটা বলে এবং ওর মাথায় হাত দেয়, ওর মাথায় একটু হাত দেয়, এটা ওর মনে আছে যে ওর মাথায় হাত দিয়েছিল। এবং তারপরে যে কি কি হয়েছিল, বা তারপরে ওই ওর মাথায় হাত দিল আর অন্য মেয়েটা ওকে কানে কানে কী সব বলল, এই জায়গাটা কিন্তু ওর কিছুই মনে নেই। এবং তারপরের নেক্সট 1-1.5 ঘন্টার ওর কোনো স্মৃতি কিন্তু আজ অবধি মনে নেই, এবং সেই সময় ওর কিছু মনে ছিল না। তো এই সময়টা কি হয়েছিল সেটা আমি পরে বলবো আপনাদেরকে, কিন্তু এই সময়ে 1.5 ঘন্টা পরে কি হয়েছিল আমি সেটা এবার আগে বলছি। তারপরে আমি এই সময়টা কি হয়েছিল, মানে যেই সময়টা স্মৃতি ওর নেই, সেই সময়টা কি ব্যাপার ছিল সেটা আমি পরে বলছি আপনাদের। তো ঘটনাটা ঘটে যে ওর মিডল বার্থে আর কি শোয়ার জায়গা ছিল, সেই জায়গা থেকে মানে মানে ট্রেনের মধ্যে, এই ধরনের এক্সপ্রেস ট্রেনে আপনারাও অনেক অনেক যাতায়াত হয়তো করেছেন, তো আপনারাও জানবেন যে খুব ভোর ভোর কিন্তু চা নিয়ে চা বিক্রেতারা কিন্তু ট্রেনে ওঠে। মানে নর্মাল স্লিপার ক্লাসে তো ওঠেই, ইভেন এসি 3 টায়ার 2 টায়ারেও কিন্তু অনেক সকাল সকাল থেকে যারা চা বিক্রি করেন ভেন্ডাররা কিন্তু ওঠে। তো খুব সকালবেলায় কিন্তু ওর বাবা মায়ের ঘুম ভেঙে যায়। প্রথমে ওর ঠাকুমার ঘুম ভাঙে, ঠাকুমার ওর মায়ের প্রায় একই টাইমে ঘুম ভেঙে যায়, চায় চায় বলতে বলতে ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেইটায় ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে ওর মায়ের চোখটা প্রথমেই মেয়েকে দেখবে যে উঠে মেয়ে ঘুমোচ্ছে কিনা বা কি, উনি দেখে যে মেয়ের সিটটা ফাঁকা, শুধু বালিশ রয়েছে, চাদরটা রয়েছে, মেয়ের সিট ফাঁকা, মেয়ে নেই। এবার একটা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছে, দুরাত থাকতে হবে, তো অবভিয়াসলি তাকে বাথরুম তো ইউজ করতেই হবে। তো ওর মা ভেবেছে যে তো বাথরুমে গেছে মেয়ে। তো ওর মা মানে বাথরুমে সকালবেলা বুঝতেই পারছেন যে এই ধরনের ট্রেনে কিন্তু বেশ লাইন পড়ে, সবাইকে লাইন দিয়ে দিয়ে ট্রেনে বাথরুমটা ইউজ করতে হয়, সকালের দিকে লাইনটা বেশি থাকে। তো ওর মা ভেবেছে যে মেয়ে বাথরুমে গেছে। এবার উনি কিছুক্ষণ পর উনি নিজে বাথরুমে যান। তো দুদিকের মানে কম্পার্টমেন্টে তো দুদিকেই বাথরুম থাকে, দুটো করে। তো উনি প্রথমে বাথরুমে যান, গিয়ে মেয়েকে দেখে যে ওই লাইনে মেয়ে নেই। তো উনি বাথরুমের কাজ করে, উনি বাথরুম ইউজ করে উনি বেরিয়ে ওনার একটা মনে সন্দেহ হয় যে এদিকের বাথরুমে তো মেয়ে নেই, তো কোন দিকের বাথরুমে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তখন উনি খেয়াল করেন যে তখনও আর কি পুরো বগির ভিতরে সবাই কিন্তু ঘুম থেকে ওঠেনি। উনি খেয়াল করছেন যে এর থেকে আরও 2টো বগি পরে, মানে ওনাদের যেখানটা আর কি ওনাদের সিট, তার থেকে প্রায় 2-3টে বগি নয় ঠিক, মানে 2-3টে আরও সিটের জায়গা পেরিয়ে উনি দেখেন যে একটা জায়গায় ওনার মেয়ে কীরকম যেন ঢুলে পড়ে রয়েছে, একদম মাটিতে, ট্রেনের মেঝেতে আর কি। তো এটা দেখে না ঋত্বিকার মায়ের খুব অবাক হয়ে যায়, এবং ওনার খুব ভয় লেগে যায় যে মেয়ে এখানে কি করছে, মেয়ে সিট ফাঁকা, মেয়ে এখানে এভাবে মাটিতে শুয়ে রয়েছে কেন। তো উনি সঙ্গে সঙ্গে মেয়েকে ডেকে তোলে, এবং ওর মা চেঁচামেচি করতে থাকে, সেটায় ওর ঠাকুমা ওর বাবা তারাও যায়। মানে ওদের সিট হয়তো মানে 84 85 এরকম, আর ওকে পাওয়া গেছে 125 126 নম্বর সিটের যে মেঝে রয়েছে সেখানটা। আবার ওই সিটের যে জায়গাটা ছিল ওইখানে আবার কেউ ঘুম থেকে তখনও ওঠেনি, অনেক সকালবেলা 6টা 6:30টার মধ্যে তখন। তো ওকে না কোনো রকমে ওই খুব ঘুমে ঢুলে অবস্থা থেকে ওকে কিন্তু ওখান থেকে নিয়ে আসে ওর বাবা মা, নিয়ে এসে ওদের যে সিট ছিল, যে জায়গাটা ছিল সেখানে ওকে বসায়। তো ওকে বলছে, ওকে ওর বাবা মা দুজনেই জিজ্ঞেস করছে, ঠাকুমাও জিজ্ঞেস করছে যে তুই নিজের সিট ছেড়ে তুই 2টো সিটের জায়গা পরে গিয়ে তুই মেঝেতে কি করে ওরকমভাবে ঢুলে পড়েছিলি, তোর কি মানে শরীর খারাপ লাগছিল না কি হয়েছে, মানে স্বাভাবিকভাবে তো এটা কেউ করবে না, আর ও একেবারে ছোট নয়, তখন ওর 13-14 এরকমটা বয়স। এবার ও না মানে কিছুক্ষণ মানে যখন ওর বাবা মা ওকে ডেকে তোলে ওই অবস্থা থেকে, ওদের যেখানে ডেডিগনেটেড যে সিট ছিল সেখানে যখন ওকে নিয়ে আসে, ও না একটা কীরকম মানে ওর যে কীরকম একটা শরীরটা কীরকম ভারী ভারী লাগে, কীরকম একটা ড্রাউজি ভাব, কিছু বুঝতে পারে, মানে কিছুক্ষণ বুঝতে বুঝতেই ওর সময় চলে গেল যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওর বাবা মা ওকে কেন ডাকছে, কী বৃত্তান্ত। তো 5-6 মিনিট ও কিন্তু ওর বাবা মায়ের কারোর কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, মানে বুঝতেই পারছে না কী হচ্ছে।
তোকে যখন বারবার ওর বাবা মা জিজ্ঞেস করছে যে কী রে কী হয়েছে, তুই সিট থেকে বেরিয়ে দুটো কম্পার্টমেন্টের সিটের পরে তুই কি করে গেলি, কি করে এটা হলো, তো তখন ও না মানে বলছে যে আমি বাথরুমে গেছিলাম, তারপরে আমি বুঝতে পারছিলাম না ঠিক কোন সিটটা, তারপরে মনে হয় আমি ওখানে বসে পড়েছি, তারপরে হয়তো আমি ঘুমিয়ে গেছি। তোর বাবা তো খুব রেগে গেছে, ওর বাবা বলছে যে তুমি এত বড় মেয়ে, তুমি তোমার বয়স 13 বছর হয়ে গেছে, তুমি সিট নাম্বারটা তুমি মনে রাখতে পারোনি, আর তুমি যখন এটা কনফিউজ ছিলে তুমি তোমার আমাদেরকে কেন ডাকে, তুমি তোমার বাবা মাকে না ডেকে ঠাকুমাকে না ডেকে তুমি বাথরুমে চলে গেলে, আর তুমি মিনিমাম সিট নাম্বারটুকু মনে রাখতে পারোনি, এটা কি করে সম্ভব, না তুমি তো এটা ঠিক বলছো না। ওর বাবা মানে খুব রেগে যায় ওর উপরে। তোর মা বলছে যে ছেড়ে দাও, ওর হয়তো শরীরটা খারাপ লাগছে বা হয়তো ও বুঝতে পারেনি, তখন বলছে না এটা এটা কি করে সম্ভব, মানে একটা মেয়ে সে নিজের সিটটা চিনতে পারবে না, তার বাবা মা ঠাকুমা তিনজনে ঘুমোচ্ছে, ও পুরোটা দেখলেও তো বুঝতে পারতো যে এই সিটে এখানে আমার বাবা মা ঘুমোচ্ছে, আমি এইখান থেকেই এখানেই আমার সিট, এটুকুও বুঝতে পারেনি। যাই হোক, তো এবারে না মানে ওর কেন জানি না ওই ঘটনার পর থেকে মানে ও সকাল থেকে না খুব চুপচাপ হয়ে যায়, কারণ ও না বেসিক্যালি ও মনে মনে নিজেও চিন্তা করতে থাকে যে আমি মানে ও দেখছে যে ওর জামা কাপড়গুলো বুঝতেই পারছেন যে মানে ট্রেনের মেঝেতে শোয়ার সময় তো সবাই জুতো ফুতোগুলো রাখে, এবার ওখানটায় ওইভাবে হেলান দিয়ে মাটিতে ওরকমভাবে আধা শোয়া অবস্থায় ছিল, তো ভাবছে যে আমার জামা কাপড় কি নোংরা হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করলো। তো ও না মনে মনে খুব ভাবছে যে কি হলো ব্যাপারটা, এবং ওর না খালি বারবার স্মৃতিতে ওই মেয়ে দুটোর মুখটা মনে পড়ছে। তো ও কিছুক্ষণ চুপচাপ ছিল, তো তারপরে ওর বাবা মা ঠাকুমার সাথে যখন সকালবেলা গল্প করছে, তো তখন ও বলছে যে এই সিটে জানো তো ওই যে মেয়েটা ছিল তার সাথে আর একটা মেয়েও এসেছিল, ওই ওই মেয়েটা আর ওই দুটো মেয়ে মিলে কিন্তু নেমে গেছে। তো তখন ওর মা বলছে যে তুই কি করে জানলি যে আর একটা মেয়ে উঠেছিল, সেই মেয়েটার সাথে অন্য মেয়েটা নেমে গেছে, তখন বলছে না ওরা নামার আগে না আমাকে বলে গেছে। এবার না ওর ঠাকুমার খুব সন্দেহ হয়, ও ঠাকুমা বলছে যে তোকে ওরা নামার সময় তোকে বলে গেছে, মানে তোকে কেন বলে যেতে যাবে, আর তোর সাথে এত কথাই বা কী ছিল, আর তোকে বলে গেছে তাহলে তুই ওখানটা কী করছিলি, তুই ওই মেয়েগুলোর সাথে সাথে তুইও উঠে ওদের গেট অবধি তুই যাসনি তো রাতের বেলা। তো তখনও বলছে না 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 সেরকম কিছু না, আমাকে জাস্ট বলে গেছিলো, আমি আমি জেগেই ছিলাম, হয়তো আমাকে দেখেছে যে আমি জেগে আছি তাই হয়তো আমাকে বলেছে। তো ব্যাপারটা ওর ঠাকুমার ওর মায়ের কিন্তু একটু সন্দেহজনক মনে হয় যে ওই মেয়েটার সাথে আর একটা মেয়ে এসেছিল, পরে উঠেছে, তারপরে আবার ওরা তার একটা দুটো স্টেশন পরে নেমেও গেছে, এত কিছু দিক থেকে কী করে জানলো, এটা একটুখানি অদ্ভুত বিষয়। তো যাই হোক, তো ও না মানে সারাক্ষণ চিন্তা করছে যে কিছু একটা আমার সাথে ঘটেছে, মানে ওর সেই স্মৃতিটা স্পষ্ট না থাকলেও ও ও যখন ওর বাবা মায়ের কাছে শোনে যে ওকে ওরকমভাবে মানে অনেক কিছুটা পরের সিটে ওকে ওরকমভাবে মেঝেতে ওরকম শুয়ে আধা শোয়া অবস্থায় ওরকমভাবে ঘুমোচ্ছিল, এটাতে না ও মনে মনে ভাবে যে কিছু তো একটা ভুল হচ্ছে, কারণ এটা আমি কি করে করলাম, এটা তো আমার পক্ষে করা সম্ভব না, আমি ওরকমভাবে ধুলোর মধ্যে মাটিতে সত্যি তো আমি কি করে থাকলাম, এবং ও বারবার মনে করার চেষ্টা করে যে ঠিক ওর সাথে কি হয়েছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ও কিন্তু কিছুই মনে করতে পারে না। যাই হোক, এরপরে সেই দিন দুপুর থেকে ওর একটা অদ্ভুত রকমের বিষয় হলো, সেটা হচ্ছে যে ওর না খাওয়া দাওয়ার প্রতি রুচিটা খুব কমে গেল। এবার ট্রেনে মানে দুন এক্সপ্রেসের ট্রেনে আর কি আইআরসিটিসি থেকে যে ওদের যে খাবারের যে মিল যে থাকে, জিজ্ঞেস করছে যে কে কী খেতে চায়, সেই অনুযায়ী আগে আপনারাও জানেন যে ট্রেনে খাবারটা আগে থেকে বলে দিতে হয়, তারা খাবারে লিখতে আসে যে কে ভেজ খাবে কে নন ভেজ খাবে কটা মিল নেবে। তোর বাবা ওকে জিজ্ঞেস করে যে কী খাবে, তো ও বলে আমার না কিছু খেতে ইচ্ছে করছে না, তো বলছে যে কি দুপুরবেলা তুমি কিছু খাবে না, এটা কখনো হয়, তো ওর জন্য একটা ওকে বলে যে তুমি কি চিকেন খাবে, তো বলছে না আমি চিকেন খাবো না, তো তখন ওর ওর মা বলে যে ঠিক আছে তুমি তাহলে ডিম এগ মিল নাও। তো চিকেন এগ মানে সবার জন্য মিলিয়ে মিশিয়ে ভেজ চিকেন এগ সব নেওয়া হয়, যে বলে যে ঠিক আছে ওর যা মনে হবে ও সেটা মিলিয়ে মিশিয়ে খাবে। যাই হোক, তো খাবার এলো, এবার খাবার টাবার আসার পরে খাওয়া দাওয়া হলো, ও খুবই সামান্য খায়, ওর একদমই খেতে ইচ্ছে করছিল না, তোর বাবা মা সকাল থেকে ওর উপর একটু রেগেছিল যে মেয়ে কেন এভাবে সিট চিনতে পারলো না, এত বড় মেয়ে কি করে এই ভুলটাও করলো। তো বাবা মায়ের বকার ভয় পেয়ে ও কিছুটা খাবার খায়, কিন্তু ওর একদমই খেতে ইচ্ছে করছিল না, এবং ও পুরো সময়টাই না খুব ডিপ্রেসড হয়ে যায় এটা ভেবে যে কি হলো ব্যাপারটা আমার সাথে, কেন আমার সাথে এই ব্যাপারটা হলো।
কিন্তু কিছুই বুঝতে পারছে না। এবারে কি হয়েছে, এবারে ওর মানে বিকেলবেলা যখন হয় ট্রেনে, তো কি হয়, ও সবার জন্য চা আর কি ওর বাবা বলে। তো সবাই চা খাচ্ছে। এবার ও যেহেতু সকাল থেকে ওই ব্যাপারটা নিয়ে খুব ডিপ্রেস ছিল এবং খুব অন্যমনস্ক ছিল, ওর কিন্তু মানে চাটা খেতে গিয়ে জামা কিছুটা চা পড়ে যায়। এবার সঙ্গে সঙ্গে তো ওর মা বলছে, তুই কিভাবে খাচ্ছিস, গরম চা তোর গায়ে লাগেনি তো, তোর চামড়ায় লাগেনি তো? তো সেটা হয়নি, মানে ওর জামার উপর দিয়ে, ড্রেসের উপর দিয়ে ব্যাপারটা যায়। তো এবার ব্যাপারটা কি ছিল, ওদের এক সেট করে জামা কাপড়, যে ট্রেনে ছাড়তে হতে পারে বা তাতে তো মানে ট্রেনে যদি ড্রেস চেঞ্জ করতে হয় কারোর, তাহলে আবার পুরো বড় লাগেজটা খুলতে হবে না। তো ওরা কি করেছিল, একটা ছোট ব্যাকপ্যাক মতো নিয়েছিল, তো তার ভিতরে সবারই একটা করে এক্সট্রা ড্রেস রাখা ছিল। এবারে ও যে সকালবেলা ওই রকমভাবে ট্রেনের মেঝেতে শুয়েছিল, তো তার জন্য জামা কাপড়টা নোংরা হয়েছিল, তো সেই জামা কাপড়টাও চেঞ্জ করেছে ওদের ওই ছোট যে ব্যাকপ্যাক মতো যেটা ছিল সেখান থেকে একটা জামা নিয়ে। এবার এই জামার উপরেও চা পড়ে গেছে, তো এবার এই ড্রেসটা চেঞ্জ করতে হবে। তো সেই ড্রেস তো এবার ওর যে ট্রলি ব্যাগগুলো যে ছিল, বড় যে লাগেজ ব্যাগ, সেখানে আছে। তোর মা বলছে যে দাঁড়া, তুই এরকম ভেজা জামাটা পরে থাকিস না, যেহেতু এসি থ্রিটার সবসময় এসি চলছে, তো বলছে তো ঠান্ডা লেগে যাবে, তো আমি তোকে দাঁড়া একটা নতুন জামা বার করে দিচ্ছি। তো এই বলে উনি কি করেছে, ওর যে ব্যাগটা ছিল, ওর যে ডেডিগনেটেড, যে ওর যে ব্যাগ যেখানে জামা কাপড় ছিল ওর, তো সেই ব্যাগটা বের করে উনি একটা ড্রেস বার করে দেয়। এবার ও তো বাথরুমে গেছে ড্রেসটা চেঞ্জ করতে। এবার ড্রেসটা যখন ওর মা বার করে দেয়, ওর মায়ের না তখন একটু খটকা লাগে, যে উনি যেভাবে আর কি গুছিয়েছিলেন ব্যাগটা, এরপরে আর খোলা হয়নি। তো ব্যাগটা যেভাবে গোছানো থাকার কথা, ওনার কেন জানি না মনে হয় যে ব্যাগটা একটু ঘাটা লাগছে। এবার মেয়ে ট্রেনে ওঠার পর থেকে ব্যাগটা খোলেনি, কারণ ও যে ড্রেসটা চেঞ্জ করে সেটা ওদের একটা এমনি নর্মাল একটা ব্যাকপ্যাকের মধ্যে ছিল, প্রত্যেকেরই একটা করে এক্সট্রা ড্রেস নেওয়া ছিল। তো ওর মায়ের না ওটা সন্দেহ হয়। তো আমি বললাম যে ওরা যেহেতু আজ থেকে প্রায় অনেক বছর আগেকার ঘটনা, তো সবার ব্যাগে একটু একটু করে ক্যাশ টাকা রাখা হতো ঘুরতে যাওয়ার যে টাকাটা। তো ওনার মনে হলো আরে ব্যাগে টাকাটা আছে তো, এই বলে উনি ব্যাগের টাকাটা যেখানে আর কি রাখা হয়েছিল, উনি নিজে হাতে রেখেছিলেন ঋত্বিকার মা, তো উনি ব্যাগের টাকাটা চেক করেন। এবার ব্যাগের যে কম্পার্টমেন্টের ভিতরে উনি টাকাটা রেখেছিলেন, উনি যেই মুহূর্তে ওখানে হাতটা দেন, উনি দেখেন যে ব্যাগে টাকাটা নেই, মানে পুরো টাকার বান্ডিলটা গায়েব। প্রায় 6,000 টাকা মতো ছিল, পুরো 6,000 টাকার বান্ডিলটাই গায়েব। এটা দেখার পরে উনি না মানে পুরো চমকে ওঠেন, যে কি হলো ব্যাপারটা, আমরা এসি থ্রিটারে যাতায়াত করছি, আমাদের এখানে কোনো উল্টোপাল্টা লোক ওঠেনি, প্লাস মানে ওনাদের পাশের যে সিটটা আর অন্য যে মানে ওনাদের সাথে আরও যে দুটো ভদ্রলোক যাতায়াত করছেন, তারা খুবই ভদ্রসভ্য লোক, হ্যাঁ, তারা তখনও ওদের সাথে যাতায়াত করছে। ভাবছে যে কি হলো ব্যাপারটা। তো ওর মা আবার ভালো করে খোঁজাখুঁজি শুরু করে, তো পুরো ব্যাগটা উনি তখনকার মতো খোঁজেন এবং খুঁজে দেখে কোথাও কিন্তু টাকাটা নেই। ইন দ্য মিন টাইম ওর মা ওর বাবাকে বলেছে, ওর ঠাকুমাকে বলেছে, তো বলছে যে দেখো কোথায় আর যাবে, এখানে তো চুরি হওয়া তো সম্ভব নয়। তো ইন দ্য মিন টাইম ঋত্বিকা চলে এসেছে ড্রেসটা চেঞ্জ করে। তো ঋত্বিকাকে জিজ্ঞেস করেছে যে এখানে যে টাকাটা ছিল, তুই কি টাকাটা অন্য কোথাও সরিয়ে রেখেছিস? ও বলছে না, আমি কিছু তো করিনি, আমি তো জানি না টাকাটা কোথায়। তো সেই টাকাটা তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও কিন্তু পাওয়া গেল না। এবার অন্য যে ভদ্রলোক দুজন ছিলেন, তো তারাও মানে সামনেই হচ্ছে, বুঝতেই পারছেন ট্রেনে মানে এই আপার লোয়ার আর মিডিলের তিনটে তিনটে যে মুখোমুখি সিট থাকে এসি থ্রিটার, তো জায়গাটা তো কমন ওইটুকু জায়গায়, তো ওখানে আরও যে দুজন ভদ্রলোক ছিল, তো তারা ভাবছে যে এ বাবা, আমাদের চোখের সামনে থেকে ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেল, আমরা কেউ দেখতেও পেলাম না। তো ওনারা বলছেন, মানে ওনারা নিজেদেরও ব্যাগ ট্যাগ চেক করছে যে নিজেদের ভ্যালুয়েবল জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, তো দেখছে ঠিক আছে। তো তখন ঋত্বিকার বাবা বলছে যে আচ্ছা তুমি বাকি ব্যাগগুলো একবার খুলে দেখো তো, মানে বাকি ব্যাগগুলো খুলে একবার আমরা দেখি যে বাকি ব্যাগের টাকাগুলো ঠিক আছে কিনা। কারণ ওনাদের না সন্দেহ হচ্ছে যে আমরা এখানে রয়েছি, সবে একটা রাত হয়েছে ট্রেনে আমরা যাতায়াত করছি এবং জায়গাটা খুব একটা ভিড় নেই, কোনো ফালতু লোকজন কিছু আসেনি, আর ব্যাগগুলো সব ঠিকঠাক করে রাখা ছিল, এখান থেকে কী করে টাকা চুরি হলো। তো যাই হোক, তো ঋত্বিকাও কিছু বলতে পারছে না, তো ওনারা ভাবলো যে ঠিক আছে বাকি ব্যাগ দুটো খুঁজে দেখা যাক। তো বাকি ব্যাগ দুটো কিন্তু এই কিউরিয়াসিটি বশত ঋত্বিকার মা বাবা খোলেন। তো তারপরে যখন ঋত্বিকার বাবা মা বাকি দুটো লাগেজ ব্যাগ খুলে দেখেন যে সেই লাগেজ ব্যাগে যে টাকাগুলো যেখানে যেখানে রাখা হয়েছিল সেগুলো ঠিক আছে কিনা, সেটা দেখার পরে কিন্তু যাকে বলে ওনাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়ে।
ওনারা দেখেন যে অন্যান্য যে আরও যে দুটো ব্যাগ ছিল সেই দুটো ব্যাগেও কিন্তু 6,000 টাকা করে দুটো ব্যাগে রাখা হয়েছিল, মানে 3টে ব্যাগ মিলিয়ে টোটাল 318,000 টাকা রাখা হয়েছিল। তো অন্য দুটো ব্যাগেও কিন্তু যেখানে আর কি টাকাটা রাখা ছিল সেই কোনো ব্যাগে টাকাগুলো নেই। ভাবুন একবার, চিন্তা করুন ব্যাপারটা কীরকম, মানে কতটা ভয়ঙ্কর একটা বিষয় যে টাকা ব্যাগে রাখা রয়েছে এবং সেই টাকাগুলো নিয়ে ওনারা ঘুরতে যাচ্ছেন, সবে ওনারা ট্রেনে, ওনাদের ট্রিপ সবে শুরু হয়েছে, আর সেই জায়গা থেকে পুরো 18,000 টাকা কিন্তু চোট হয়ে গেছে। এই বিষয়টা যখন ওনারা দেখেন, মানে বুঝতে পারেন যে 3টে ব্যাগের একটা ব্যাগেও টাকা নেই, তখন কিন্তু ওনারা মানে হতভম্ব হয়ে যান এবং পুরো দিশেহারা অবস্থা হয়ে যান ওনারা কী করবেন এবং কখন কিভাবে যে টাকাগুলো চুরি হলো সেটাও কিন্তু ওনারা বুঝতে পারেন। এবারে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে এই বিষয়ে যখন ওনারা বুঝতে পারেন তো সঙ্গে সঙ্গে ওনারা, মানে ওর বাবা একবার নিজের ওনার পকেটে যে মানি ব্যাগটা ছিল সেই মানি ব্যাগে টাকাগুলো চেক করেন, তো উনি দেখছেন যে ওনার মানি ব্যাগে যে পরিমাণ টাকা থাকার কথা সেই পরিমাণ টাকাই রয়েছে, মানি ব্যাগের টাকা কোনো এদিক ওদিক কিছু হয়নি, শুধুমাত্র ওনাদের যে লাগেজ ব্যাগের ভিতরে যে টাকাগুলো রাখা ছিল সেই ব্যাগগুলো থেকে কিন্তু টাকা গায়েব হয়ে গেছে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনাদের যে ব্যাগ ছিল সেই ব্যাগে কিন্তু লক করা ছিল এবং ব্যাগের যে জায়গায়, মানে ওরকম একটা বড় ব্যাগের যে জায়গায় টাকাটা রাখা ছিল সেই টাকা রাখার জায়গাটা কিন্তু চট করে কারোর পক্ষে সেটাকে মানে বোঝা যে এইখানেই টাকাটা রয়েছে সেটা কিন্তু বেশ কষ্টসাধ্য। কারণ বিশেষত ওর ঠাকুমা তো ট্রলি ব্যাগ নেননি, উনি একটা কাপড়ের মোটা ব্যাগ নিয়েছিলেন। এবার সেই ব্যাগের না অনেক ভিতরের দিকে একটা কম্পার্টমেন্ট ছিল, তো সেখানে টাকাটা রাখা ছিল। এবার ওনারা সবাই একটা বিষয় ভেবে খুব অবাক হন যে এরকম একটা গুপ্ত জায়গায় একটা বড় ব্যাগের মধ্যে কোথায় কিভাবে টাকাটা লুকোনো আছে, এটা একটা চোরের পক্ষে যদি বুঝতে হয় তাকে পুরো ব্যাগটা খুলে ব্যাগের জিনিসপত্র সমস্ত বার করে পুরো তোলপাড় করে খুঁজতে হবে। এতটা সময় ওরকমভাবে ট্রেনের ভিতরে পুরো ব্যাগ খুলে খাজে 3টে ব্যাগ থেকে আলাদা আলাদা করে টাকা বের করা, এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এবং ব্যাগটাকে যে কোনো ছুরি বা ব্লেড দিয়ে যে কাটা হয়েছে বা অন্যান্য যে ট্রলি ব্যাগ ছিল সেই ব্যাগের যে তালা লক করা বা লকটা ভাঙা হয়েছে সেরকম কিন্তু কিছু নয়। ফলে টাকাটা চুরি হয়েছে এটা ঠিক কথা, কিন্তু টাকাটা এতটুকু সময়ের মধ্যে কিভাবে ওরকম গুপ্ত জায়গা থেকে বার করে চুরি করে নিল এইটা ভেবে কিন্তু মানে ওনারা সবাই খুব অবাক হয়ে যায়। এবারে ওনাদের সাথে আরও দুজন ভদ্রলোক যাতায়াত করছিলেন, তো তারাও খুব অবাক হয়ে যায় যে তাদের চোখের সামনে থেকে ওনারাও নিজেদের ব্যাগ ফ্যাগ নিয়ে খুব কনসাস হয়ে যান এবং সবাই একটা কথাই বলছে যে কী করে চুরিটা হলো, এতটুকু সময়ের মধ্যে 3টে ব্যাগ খুলে টাকা রাখা এবং ব্যাগের যে জায়গায় টাকাগুলো রাখা ছিল সেটা কিন্তু ফট করে কারোর পক্ষে আন্দাজ করাটা একটু মুশকিল। যাই হোক, তো ওনারা ওখানে রেলের যারা লোক ছিল তাদের কাছে অভিযোগ জানালেন যে এরকম টাকা চুরি হয়েছে ট্রেন থেকে। তো সেটার একটা বললো যে হ্যাঁ একটা অভিযোগ নেওয়া হবে, আপনারা যখন ট্রেন থেকে নামবেন তখন একটা আপনারা লিখিত অভিযোগ একটা দেবেন। এবার সেই সমস্ত বিষয় তো গেল 1-1.5 ঘন্টা। তো আরও ট্রেনে যারা যারা লোক ছিল সবাই জানলো, তো সবাই বলছে যে দেখুন এই ট্রেনে তো প্রচুর লোক মানে যাতায়াত করে, নিত্যদিনের যাতায়াত, তো বলছে চোরেরাও এখন হয়তো বুঝে গেছে যে মানে প্যাসেঞ্জাররা কোথায় কোথায় একটা ব্যাগে টাকা রাখতে পারে, হয়তো সেই জন্য ওরা খুব সিদ্ধহস্ত ছিল যে এসে ওরা একদম জায়গা মতো সেখান থেকে টাকাটা বের করে নিয়ে ওরা চলে যায়। এবারে ওই ব্যাগের মধ্যে আরও টুকটাক কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, তো সেগুলো কিন্তু কিছু চুরি যায়নি, শুধুমাত্র ক্যাশ টাকাটাই চুরি যায়। এবারে তো মানে ওর বাবা মা ঠাকুমার খুব চিন্তা হয়ে যায়, ইভেন ঋত্বিকাও খুব মানে মন ভেঙে যায়, ওর ভাবছে যে কী করে টাকাগুলো চুরি গেলো, এতগুলো টাকা আমাদের চুরি হয়ে গেল, মানে অনেক বেশি টাকাই ওনারা আর কি এনেছিলেন, মানে যতটা আর কি ওনাদের ঘোরায় টাকা লাগবে, তখন আমি আজ থেকে বেশ অনেক বছর আগেকার কথাই বলছি, তো তখন তো মানে আর কি ঘোরাফেরাতে তো এতটাও তো এক্সপেন্সিভ ছিল না, তো ওনারা যতটা টাকা ঘোরার জন্য লাগবে তার থেকেও তারপর কিছু কেনাকাটা ওনারা করবেন, এই সমস্ত কিছু ভেবে কিন্তু ওনারা বেশ ভালো রকমেরই টাকা এনেছিলেন। তো একচোটে 18,000 টাকা চুরি হয়ে যাওয়াটা বুঝতেই পারছে সকলের কাছে একটা শকের মতো ব্যাপার, তো ওদেরও খুব খারাপ লাগে। তখন ওর বাবা ভাবছে যে কী করে উনি ঘুরবেন, ওনার কাছে তখন 2,000 টাকা সমস্ত এদিক ওদিক ওর মায়ের ব্যাগের টাকা পয়সা মিলিয়ে মাত্র 3,000 টাকা ওনাদের কাছে রয়েছে। এবার এই 3,000 টাকার মধ্যে পুরো ট্যুরটা কমপ্লিট করা খুবই অসম্ভব ব্যাপার।
তো তখন ঋত্বিকার মা বাবা বলছে যে চলো আমরা তাহলে বাড়ি চলে যাই, এরপরে এসে যা টাকা আছে তার দিয়ে অন্য মানে ওনাদের যে আর কি ফিরতির যে ট্রেনটা, সেই ট্রেনটা আর কি মানে মানে অনেক দিন পরে আর কি ছিল, ওরা ঘুরবে টুরবে, প্রায় 8-9 দিনের মাথায় ওনাদের ফেরার ট্রেনটা ছিল। তোর বাবা মা তখন ভাবলো যে না, এইটুকু টাকা নিয়ে তো আর যাওয়া সম্ভব নয়। তো এবার মনটাও খুব খারাপ হয়ে গেছে যে কী করবে। তো ওর বাবার কাছে একটা এটিএম কার্ড ছিল, মানে তখন খুব বেশি এটিএম ওনার কাছে একটাই এটিএম ছিল, সেই এটিএম কার্ডটা ওনার মানি ব্যাগের মধ্যে ছিল। কিন্তু ওনাদের এতটাই মন খারাপ হয়ে যায়, তো ওনারা বাবা মা আর কি ডিসিশন নিল যে ওরা আর ঘুরতে যাবে না, ওখানে গিয়ে শুধু হরিদ্বারটা থেকে 2 দিন দর্শন করে 2 দিন থেকে ওনারা আবার ব্যাক করে আসবেন, কারণ ওই যা টাকা ওদের কাছে রয়েছে সেই টাকা দিয়ে বেশি ঘোরা সম্ভব নয়। তো এটা শুনে তো ঋত্বিকারও খুব মনটা খারাপ হয়ে যায়। তখন ওর ঠাকুমা বলে যে দেখ, যা হবার হয়ে গেছে, তোর কাছে তো এটিএম কার্ড আছে, তুই তো টাকা তুলে নিতে পারবি, তো তুই টাকাটা তুলে নে, আমরা অভিযোগ দিই, দেখি আমরা টাকাটা পেয়েও তো যেতে পারি পরে। কিন্তু এই যে আমাদের আশাটা হচ্ছিল না, 3-3 বার আমাদের বাধা পড়লো, আমরা যে এলাম, এখন যদি আমরা এসে চলে যাই এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার হবে না। তো ওর ঠাকুমা বলা তোর বাবা মাও কিছুটা বুঝলো যে সত্যি তো যা হবার হয়ে গেছে, এখন যদি আমরা চলে যাই তাতে লাভ তো কিছুই হবে না, ঘোরাটাও হবে না, খারাপটা আরও বেশি লাগবে। তো ওদের তো খুব মন খারাপ হয়ে যায়, কী করে টাকা চুরি গেল, কী করে এতটুকু সময়ের মধ্যে কী হলো, কিছু বুঝতে পারা যায় না। তো ওখানে ওদের যে আরও যে 2টো ভদ্রলোক ছিল ওদের সাথে যে জার্নি করছিল, তো সেই 2টো লোক বলে যাচ্ছে এখানে যে একটা মেয়ে ছিল সেই মেয়েটা কোথায় গেল। তো বললো যে আচ্ছা, মেয়েটা যে টিটি ছিল তাকে বলছিল না যে ওরা দেরাদুনে নামবে, ও আর ওর সাথে আর একজন উঠবে। তো বলছে যে আচ্ছা, মেয়েটার এভাবে হঠাৎ করে নেমে যাওয়াটা এটা তো বেশ অস্বাভাবিক বিষয়। এবার মেয়েটা অ্যাকচুয়ালি কোন স্টেশনে নেমেছে, কখন নেমেছে, সেটা তো কেউই দেখেনি। এবার ঋত্বিকাও কি বলেছিল যে ওর সাথে, ওই মেয়েটির সাথে আরও একটি মেয়ে আসে কিছুক্ষণ পরে, এবং সেই মেয়েটিকে নিয়ে ওই মেয়েটা নেমে যায়। এবার ওকে যে চকলেট দিয়েছিল বা ওর সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছিল নামার আগে, সেই বিষয়ে কিন্তু ও আর কোনো কথা বলে না, কারণ ও এমনিতেই খুব ডিপ্রেস ছিল যে ও নিজে কি করে ওরকম একটা ভুল করলো। তারপরে বাড়িতেই এতগুলো মানে বাড়ির 3টে ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যায়, সব মিলিয়ে ও খুব ডিপ্রেসড ছিল, খুব স্ট্রেসড হয়েছিল। তো ও ওই কথাগুলো আর কিছু বলে না। কিন্তু ওই যে ভদ্রলোক দুজন ছিল, তো সেই ভদ্রলোক দুজন বলে যে আচ্ছা, এই মেয়েটা নামলো কী করে। তো ওরা না একটা ডাউট করে যে মেয়েটাই টাকাটা চুরি করে নেমে যায়নি তো, কারণ এরা ব্যাগ ফ্যাগ হয়তো কখনো খুলেছিল, ওনাদেরকে কি জিজ্ঞেস করছে ঋত্বিকার বাবা মাকে যে আপনারা কি ব্যাগ ঠ্যাগ খুলেছিলেন, এই মেয়েটা যেখানে ছিল হয়তো কোনোভাবে দেখে রেখেছিল, কারণ মেয়েটা নিজে টিটিকে বলছিল যে ও দেরাদুনে নামবে, ওর সাথে আরেকজন ওঠার কথা আছে। তো সবাই আবার ভাবে যে মেয়েটা নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হয়েছিল, তাই হয়তো মেয়েটা নেমে গেছে, নাহলে মেয়েটা এসি 3টারে টিকিট কাটবে, ও নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে এত আগে ও কী করে নেমে যাবে, এটাও তো অস্বাভাবিক বিষয় না। আর কেউ মেয়েটাকে দেখেও নি, ফলে খুব জোর দিয়ে এই ধরনের কথাবার্তা বলাও যায় না। যাই হোক, তো কোনো রকমে ওদের বাকি দিনটা কাটে, এবং বাকি দিন 2টো রাত কাটিয়ে আর কি ওরা আলটিমেটলি হরিদ্বারে এসে নামে। এবার নামার পরে ওদের যেরকম ট্রেনে বলে দিয়েছিল যে আপনারা একটা লিখিত অভিযোগ দেবেন, তো সেই রকম যা যা ফর্মালিটিস ছিল ওরা কিন্তু হরিদ্বার স্টেশনে এসে করে। এবং ওদের ওখান থেকে রেলের তরফ থেকে বলা হয় যে দেখুন, আমরা আমাদের মতো একটা ইনভেস্টিগেশন করব, কিন্তু আপনি খুব একটা আশা করবেন না, মানে এরকমভাবে ট্রেনের জিনিসপত্র চুরি গেলে খুব কমই খুঁজে পাওয়া যায়, আর আপনি তো, এটা তো কোনো ব্যাগ ঠ্যাগও না, এটা আপনার টাকা, ফলে টাকাটা খুঁজে পাওয়া কিন্তু খুব মানে খুব একটা সহজ কাজ নয়, তো আপনারা কিন্তু আশা করবেন না যে আপনারা এই টাকাটা খুঁজে পাবেন, এটা পরিষ্কার বলে দেয়। এবারে ওই লাস্টের কিছু সময়, যতটুকু সময় আর কি ওরা ট্রেনে ছিল, পুরো লাস্টের রাতটা কারোরই ঘুম হয়নি, সকলেই খুব দুশ্চিন্তার মধ্যে ছিল যে এতগুলো টাকা চুরি হয়ে গেল, এবারে ঘোরাটা খুবই কষ্ট করে ঘুরতে হবে, কারণ বুঝতেই পারছেন এতগুলো টাকাটা মধ্যবিত্ত বাড়ি থেকে চলে যাওয়া মানে খুবই একটা দুঃখের বিষয় হয়, কষ্টের বিষয় হয়। আর এই সবের মধ্যে ঋত্বিকার একটা কিছু মনে হতে থাকে যে কোথাও একটা যে কোনো গন্ডগোল আছে সেটা কিন্তু বুঝতে পারে, যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, সেটা কী গন্ডগোল হচ্ছে, কীভাবে গন্ডগোল হচ্ছে সেটাও বুঝতে পারে না, কিন্তু কিছু যে একটা গন্ডগোল হয়েছে সেটা সেই বিষয়ে কিন্তু পুরো নিশ্চিত ছিল। আর একটা যে বিষয় হয় সেটা হচ্ছে যে ও বুঝতে পারে যে ওর যে মানে শরীরের মধ্যে একটা অদ্ভুত রকম একটা অস্বস্তি হচ্ছে, মানে ও কিছু একটা খেতে পারছে না, ওর খুব জল তেষ্টা পাচ্ছে, বাট ও জল খাচ্ছে কিন্তু 2 ঢোক খাওয়ার পর আর জল খেতে পারছে না, খাবার খেতে পারছে না, এরকমও হচ্ছে। তো সেই সময় বাবা মা ঠাকুমা একটু চিন্তিত ছিলেন, ব্যস্ত ছিলেন, তো ওনারা ব্যাপারটা অতটা নজর দিতে পারেননি। যাই হোক, তো হরিদ্বারে নামলো, তো হরিদ্বারে নামার পরে
আপনারা হয়তো অনেকেই জানেন, আপনাদেরও হয়তো জানা আছে, সেটা হচ্ছে হরিদ্বার স্টেশন থেকে ঠিক বেরিয়ে খুব সুন্দর একটা শিব ঠাকুরের কিন্তু মূর্তি রয়েছে। আমরাও গেছিলাম, তো ওখানে আমরাও দেখেছিলাম। আমিও ভগবানের আশীর্বাদে বেশ অনেকবারই হরিদ্বার গেছি। তো ওখানে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি আছে। তো সেই শিব ঠাকুরের মানে স্টেশন থেকে জাস্ট নেমেই মূর্তিটা। তো ঋত্বিকা যখন ওখান থেকে স্টেশন থেকে বেরোয়, তো সবাই মানে প্ল্যান করে নিয়েছে যে ওরা খুব কম দামি হোটেলে থাকবে, যেভাবে খুব কষ্ট করে বাজেট করে এবার ওদেরকে করতে হবে, কারণ এতগুলো টাকা চুরি গেছে। তো যাই হোক, তো ওখান থেকে বেরিয়েই ও যখন ওই শিব ঠাকুরের ওই মূর্তিটা দেখে, ওর না চোখে জল চলে আসে। এবং ও মনে মনে ভাবছে যে এটা কী হলো ঠাকুর, আর আমি কেন কিছু মনে করতে পারছি না, আমি কি করে ওখানে গেলাম, কি করে কি হলো, আমার না কিছু ভালো লাগছে না ঠাকুর, তুমি কিন্তু আমায় পথ দেখাও, এটাও শিব ঠাকুরকে বলে। যাই হোক, তো ওখান থেকে ওরা তারপরে অটো নিয়ে ওখানে একটা মানে আশ্রমে ওরা থাকার প্ল্যান করে, মানে সেই আশ্রমের উদ্দেশ্যে যায় এবং সেখানে খুবই স্বল্প মূল্যে থাকার সুবন্দোবস্ত আছে। তো সেরকম একটা আশ্রমে গিয়ে ওরা ওঠে। এবার আশ্রমে গিয়ে যেখানে ওরা ওঠে, সেই আশ্রমের ওখানে না একটা বিশাল বড় ঠাকুরের একটা মন্দির মতো ছিল, ওখানে আর কি পুজো আর্চা হয়। এবার হরিদ্বারে আসা নিয়ে ঋত্বিকা নিজেও কিন্তু খুব এক্সাইটেড ছিল। তখন ও তখন তার ইউটিউবে ওভাবে দেখতো না, কিন্তু ওই বাড়িতে ভ্রমণের যে বইপত্র আসতো সেগুলো ও দেখতো। ওর খুব ইচ্ছে ছিল যে এই মন্দিরে যাব, ওখানে যাব, সেখানে যাব, খুব আর কি ওর ইচ্ছে ছিল। কিন্তু ওই হরিদ্বার আসার পর থেকে কেন জানি ওর কিছু ভালো লাগছে না। মানে ওই যে এলো, যে শিব ঠাকুরের মূর্তিটা দেখলো, দেখে ওর খুব কান্না পেয়ে গেল, কিন্তু তারপরে ও যেটা নিজে ইমেলে লিখেছে যে ওর কোথাও যেতে ইচ্ছে করছে না। ওই মানে হরকিপৈরির ঘাটে যাওয়া, সেখানে আরতি দর্শন করে, সেখানে প্রচুর মন্দির রয়েছে, সেই মন্দিরে মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করা, আমরা প্রত্যেকেই হরিদ্বার গেলে কিন্তু এটা করে থাকি। কিন্তু কেন জানি না ঋত্বিকার একদম ইচ্ছে করছিল না। ও বাড়িতে বারবার বলছে আমার ভালো লাগছে না, তোমরা যাও। তোর বাবা মা বলছে যে আমরা সবাই ঘুরতে এসেছি, একে তো এতগুলো টাকা চলে গেল, চুরি হয়ে গেল, এবার তুই বলছিস ঘুরতে যাবি না, এটা আবার কেমন কথা, চ ঘুরতে। মানে ওকে জোর করে করে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওর একেবারে আসার ইচ্ছে নেই। যাই হোক, তো ওই যেখানটা যে আশ্রমে ওরা এসে হরিদ্বারে উঠেছিল, তো সেই আশ্রমের ওখানে নিত্য পুজো হতো। তো সেখানে একটা বিশাল মন্দির ছিল। এবার ওখানে আরতি হচ্ছে, তো ওর বাবা মা বলছে যে চ আরতিটা হচ্ছে, এখানে দেখে নি। ও কিছুতেই যাবে না। এবার ঋত্বিকা কিন্তু পুজো আর্চা ভালোবাসতো, ওর মানে এরকম মন্দির যেতে ওর নিজের ভালো লাগে, মন্দির সম্পর্কে জানতে, পুরনো জায়গা ঘুরতে ভিতর খুবই ভালো লাগে। কিন্তু ওর বাবা মাও বুঝতে পারছে না যে মেয়েটার হলোটা কি। তো যাই হোক, তো ওকে ভেবেছে যে ঠিক আছে, ওর হয়তো শরীরটা ভালো নেই, আর এতগুলো টাকা চুরি গেছে সেটাও হয়তো ওর মনের উপর একটা প্রভাব ফেলেছে, ওর বাবা মার ওকে বেশি জোর করেনি। এবার হরকিপৈরিতে আরতি দেখতে কি সেটাও তাই, কিছুতেই ও দেখবে না, পিছনে দাঁড়িয়ে রয়েছে, এমনিই প্রচুর মানুষের ভিড়, ওখানে পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওর মানে আরতি দেখার কোনো ইন্টারেস্ট নেই। তারপরে ওখানে ছোট ছোট ওই পদ্ম পাতার মধ্যে ফুল, তারপরে ঘিয়ের প্রদীপ, এগুলো ভাসানোর যে সুন্দর একটা রীতি রয়েছে মা গঙ্গাকে পুজো দেওয়ার, সেটা ওর বাবা মা একটা এরকম কিনে ভাসাতে বলছে যে তুই হাতে করে ভাসা। তো ঋতিকা বলছে না আমি ভাসাবো না, আমার ভালো লাগছে না। মানে কোনো কিছুতেই যেন ওর কিছু ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, চুপচাপও বসে থাকলে তবু ঠিক আছে। তো ওর এরকম অস্বাভাবিক আচরণ দেখে ওর মায়ের কিন্তু একটু মানে খুব অবাক লাগে যে মেয়েটা এরকম কেন করছে। একদিন চলে যায়, দুদিন কেটে যায়, ভেবেছে হয়তো যে ঠিক আছে এরকম একটা ঘটনা ঘটেছে, ও হয়তো একটু স্ট্রেসড আছে, একটু চিন্তিত আছে, তো ওকে প্রথম দিনটা নিজের মতো ছেড়ে দেয়। দ্বিতীয় দিন তৃতীয় দিনও যখন দেখছে যে ওর কোনো জায়গায় যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, মানে বাড়িতে যে মেয়েটা এতটা ইন্টারেস্টেড ছিল, বলছিল আমরা এখান থেকে এখানে যাবো, অমুক জায়গা থেকে আমি পড়েছি, বাস ছাড়ে, সেখান থেকে আমরা ঋষিকেশ যাবো, ঋষিকেশে গিয়ে আমরা লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলায় এরকম করব। ওর একটা ক্যামেরা ছিল, তো সেই ক্যামেরাটাও নিয়ে গেছিলো ছবি তুলবে বলে। যে মেয়েটা এত ইন্টারেস্টেড ছিল, এত হাসি খুশি একটা প্রাণবন্ত মেয়ে ছিল, সেই মেয়েটা এরকমভাবে মানে সমস্ত জায়গা থেকেই যেন ওর কিছুই করতে ভালো লাগছে না, কোনো ইন্টারেস্ট নেই। তোর মা ওকে বোঝায়, বাবা মা ঠাকুমা ওকে বোঝায় যে দেখো এরকম ব্যাপার হয়, আমরা ঘুরতে এসেছি, আমাদের হয়তো অনেকগুলো টাকা চুরি হয়ে গেল, সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো কিছু করার নেই। এখন যদি আমরা মন খারাপ করে চুপচাপ বসে থাকি, তাহলে আমাদের পুরো আশাটাই মাটি হয়ে যাবে। আর এখানে তো আমরা বারবার আসতে পারবো না, এত দূরে আমরা একবার প্ল্যান করে এসেছি, তুই হরিদ্বারেও কোনো রকম আনন্দ করলি না, মন্দিরে গেলি না, হরকিপৈরির আরতি দেখাতে তোর কোনো ইচ্ছে দেখলাম না, আজকে আমরা ঋষিকেশে এসেছি, এরপর আমরা বদ্রীনারায়ণ দর্শন করব, তোর বাবা এত কষ্ট করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করলো, এতগুলো টাকা চুরি দেওয়ার পরেও
তুই এরকম করছিস কেন, তুই একটু দেখ, একটু ভালো লাগবে তোর, এত দূরে আসা হয়েছে, তুই তো পুজো আর্চা ভালোবাসিস, মন্দির তুই তো আসবি বলে এত প্ল্যান করেছিলি এত আগে থেকে, তিনবার আমাদের আসতে গিয়ে আমরা বাধা পেলাম। তোকে এত কিছু বোঝানোর পরেও দেখছে কিন্তু কোনো লাভ হলো না, ও মানে বিরক্ত হচ্ছে এবং ওই পুজো আর্চা সমস্ত কিছু থেকে যেন নিজেকে বেশি বেশি করে সরিয়ে নিচ্ছে। তো এটা দেখে ঋষিকেশে ওরা ঘুরছে, তো ওর বাবাও একটু রাগারাগি করছে যে কী ব্যাপার হলো, মেয়েকে বোঝাচ্ছে, মেয়ে শুনছে না। তো তখন ওর ঠাকুমা না মানে ওকে আর কি, ওর বাবা মা একটু রাগারাগি করেছে ওর উপরে, তো ওর ঠাকুমা ওকে একটু বোঝাচ্ছে, বলছে যে ওরকম করিস না। আর ও না মানে মাঝে মধ্যেই কাঁদছে, মানে ওকে জিজ্ঞেস করছে কেন কাঁদছিস বা কী করছিস, সবাই ভেবেছে যে হয়তো এতগুলো টাকা চুরি গেছে, ও হয়তো ব্যাপারটা মেনে নিতে পারছে না। তো বাবা মাও একটু বকাবকি করেছে, তো ও কাঁদছে, তো ঠাকুমা বলছে যে আচ্ছা কাঁদিস না, আর তুই আমার কাছে আয়, বলে ওকে বলছে কি যে দাঁড়া, তো চুলটা আছে, তুই ঠিকমতো চুল টুল আঁচড়াচ্ছিস না, একটু সাজগোজ করছিস না, নে কত জামা কাপড় এনেছিলি পরবি বলে, ছবি তুলবি, কিছুই করছিস না। তো এই বলে মানে ও আসতে চাইছে না, তো জোর করে ওর ঠাকুমা ওকে বসিয়েছে, মানে ঋষিকেশে আর কি ওরা যে হোটেলটায় উঠেছে সেখানে ওকে ঘরে ওকে বসিয়ে বলছে দাঁড়া তো চুলটা আঁচড়ে দি। এবার আঁচড়ে দি যখন বলেছে, গিয়ে যখন ওর ঠাকুমা ওর চুলে চিরুনিতে লাগিয়েছে, ওর ঠাকুমা যখন ওর চুলটা দেখে না, মানে ও কী করেছিল, ওর মোটামুটি কোমর অবধি চুল ছিল, তো পুরো চুলটাকে না ও খোপা করে রেখেছিল, কোমর অবধি চুল, ওটাকে খোপা করে ওর উপর একটা কখনো ক্লিপ দিয়ে অথবা বাঁধার মতো একটা গার্ডার দিয়েও রেখেছিল। তো চুলটা খুলে যখন ওর চুলটা আঁচড়াতে গেছে ওর ঠাকুমা দেখে কিন্তু মানে চক্ষু চড়ক গাছ। ওর ঠাকুমা না মানে চিৎকার করে বলছে তুই এটা কি করেছিস, ওকে মনা বলে ডাকতো, বলছে তুই মনা এটা কি করেছিস চুলে, এটা কি এরকম কি কেউ চুল নিয়ে করে, নিজের চুলে কেউ এরকম করে, তুই এটা কি করেছিস চুলে, কি অবস্থা এটা তোর চুলের। তো ওর মা পাশে ছিল, ওর বাবাও পাশে ছিল, তো ওরাও চলে এসছে, বলছে কি হয়েছে, তখন বলছে তোমরা দেখো ওর মাথার কি অবস্থা। এই বলে যখন ওর বাবা মাও দেখছে, তখন দেখে যে ওর চুলের মানে চুলটা তো খোপা করে রেখেছিল, তো খোপাটা যখন করা ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছে, যেই খোপাটা খুলে দিয়েছে তখন দেখছে ওর চুলের মধ্যে মানে প্রায় এক একটা চুলের বেশ কিছু চুল নিয়ে একটা স্ট্র্যান্ড বানিয়ে এক একটা জায়গায় প্রায় 5-6টা করে গিট মারা, মানে চুলগুলোকে নিয়ে গিট গিট মারা, মানে টোটাল মাথায় প্রায় ওর 10-12টা এরকম গিট, চুল দিয়ে গিট বাঁধা। এবং ওই যে নিজের চুল দিয়ে নিজে গিটটা বাঁধা রয়েছে, সেই প্রত্যেকটা গিটে চুলগুলো এমনভাবে গিট মারা রয়েছে যে ওই চুলের গিট খুলে মানে চুল প্রচুর ছিঁড়বে আর কি, মানে ওটাকে কিন্তু খুব সহজে ওই গিটটাকে খোলা যাবে না, রীতিমতো চুল ছিঁড়ে যাবে। এবং ওই গিটগুলো দেখে বোঝা যাচ্ছে প্রায় 3-4 দিন ধরে কিন্তু চুলটা ওই অবস্থায় মিনিমাম রয়েছে, আরও বেশিও হতে পারে। এবং চুলগুলো না মানে যেহেতু খোপা করা ছিল বোঝা যাচ্ছিল না, চুলগুলোকে এমন করে যে বেঁধেছে, ওটা একার কারোর পক্ষে নিজের চুল নিজেভাবে গিট মেরে মেরে বেঁধে রাখাটা সম্ভব নয়। আর ওরকম বাঁধতে গেলেও চুলে কিন্তু টান পড়বে, প্রচুর টান পড়বে। তোর বাবা মা সবাই ওই দেখে অবাক হয়ে গিয়ে ওকে জিজ্ঞেস করছে যে কি তুই চুলে এভাবে গিট মেরেছিস কেন, তুই কখন এগুলো করলি, নিজের চুলে নিজে এভাবে কে গিট মারে। ওর মা ঠাকুমা দুজনে মিলে ওর চুলের ওই গিট খুলতে লেগে গেছে, আরও না চিৎকার করছে, মানে চুলে টান পড়ছে, বলছে দাঁড়াও এরকম করো না, আমার লাগছে লাগছে এরকম বলছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে চুলের যে গিঁটগুলো ওর মা আর ঠাকুমা মিলে ছাড়াচ্ছিল, ওর বাবাও অবাক হয়ে গেছে, ওর বাবাও খুব ভয় পেয়ে গেছে যে ব্যাপারটা কি হলো। ওই গিঁট প্রত্যেকটা গিঁট থেকে কিন্তু ছোট 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 কাঁটার মতো, মানে ওই পদ্মের যেরকম কাঁটা থাকে সেরকম ছোট 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 কাঁটার মতো বেশ 6-7টা বার করে চুলের ওই গিঁটের মধ্য থেকে। এইটা দেখে না ওর মা ঠাকুমার বাবা ভীষণ ভয় পেয়ে যায় এবং ওকে বারবার জিজ্ঞেস করে যে তো চুলের এরকম অবস্থা হলো কী করে বল। ও কিচ্ছু বলতে পারছে না, বলতে আমি জানি না আমার চুলের কী করে অবস্থা হয়েছে। এবং ওর যখন ওই চুলের গিঁটগুলো খুলছে না, মানে চুলে টান পড়লে লাগে, এটা সত্যি কথাই, কিন্তু এতটাও লাগে না যে কেউ চিৎকার দেওয়ার মতো দিতে পারে। প্রচণ্ড চিৎকার করছে, মানে ও খুলতে দেবে না। তো জোর করে ওর বাবা ওর হাত ধরে চেপে বসে রয়েছে, বলছে তুই কেন এরকম চুলটা করছিস, তোর মা ঠাকুমা খুলে দিচ্ছে, তুই এরকম চিৎকার করছিস কেন, আর চুলে এরকমভাবে গিঁট পেয়েছিস, সেটাও তো একটু তো ছাড়াতে গেলে লাগবেই। তো সঙ্গে সঙ্গে ওর বাবা আবার ওদের সাথে আর কি একটা চুলে মাখার একটা তেল ছিল, যেহেতু 8-10 দিনের জন্য বেরিয়েছে, তো সেই তেল দিয়ে 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 যাতে ওর লাগে কম, মাথার মধ্যে ভালো করে তেল মাসাজ করে দেয়, চুলের গিঁটগুলো খোলে। এবং ওই গিঁট খুলতে গিয়ে কিন্তু ওর প্রচুর চুলও ছিঁড়ে যায়। তো ওকে তারপরে বারবার ওর বাবা ওর মা ওর ঠাকুমা জিজ্ঞেস করে যে কি যে তোর চুলে কি করে এতটা গিঁট পড়লো।
কিন্তু ও কিচ্ছু বলতে পারে না এবং ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয়। এই পুরো বিষয়টা দেখে ওর ঠাকুমা বলে যে আমার কিন্তু মেয়ের লক্ষণ ঠিক লাগছে না। উনি পরিষ্কার বলেন, উনি বলেন যে দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, ও কিন্তু মানে কোনো মন্দিরে পুজো আর্চা, যে মেয়ে এত পুজো আর্চা করতে ভালোবাসে, যার মন্দিরে ঘোরাফেরা এই জায়গাটা আসার প্রতি যার এত আশা ছিল, সেই মেয়ে কিন্তু তোমরা দেখো আশা থেকে কিন্তু ওর কোনো আনন্দ নেই। মানছি একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু সেই ক্ষেত্রেও ওর চুলে যেভাবে গিঁট পড়েছে, এই গিঁটগুলো দিল কখন? আর এই গিঁট কিন্তু একা নিজে হাতে নিজে চুলকে আর কি নিজের চুলে নিজে পিছনে হাত দিয়ে 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 এত গিঁট, তারপরে ওই কাঁটা কোথা থেকে পাবে? ছোটো ছোটো কাঁটা মাথার মধ্যে। এবং ওই করতে গিয়ে মানে ওর মা এবং ঠাকুমার মা বাবা আর কি ঠাকুমা সবাই একটা জিনিস খেয়াল করে, ওর হাতে একটা রূপো দিয়ে করা একটা মুক্তোর আংটি ছিল আর একটা গোমেদ ছিল, ঠিক আছে? গোমেদটা সোনার। মানে এই কদিনে ওটা ওরা খেয়াল করেনি, কিন্তু ওই সময় ওরা খেয়াল করে ওর হাতে যে ওই গোমেদ, যে সোনার যে গোমেদের আংটিটা ছিল, সে আংটিটা কিন্তু নেই, সে আংটিটাই নেই। যাই হোক, তো সঙ্গে সঙ্গে ঠাকুমা ওর বাবাকে বলে যে আর দেরি করিস না, ওকে কিন্তু ইমিডিয়েট কোথাও মনে হচ্ছে নিয়ে যেতে হবে, কারণ ওর ওর কিন্তু আমি দেখছি খুব অস্বাভাবিক আচরণ করছে, মানে রাতের বেলা ও ঘুমোচ্ছে না। ওর ঠাকুমা ওর মাও খেয়াল করেছে যে মেয়ে মাঝে মধ্যেই রাতের বেলা উঠে বসে থাকছে, যখন হরিদ্বারে যে দুদিন ওরা ছিল, ঋষিকেশ এসেও যে আছে, বলছে মেয়েকে নিশ্চয়ই কিছু করেছে, এটা বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। সে ওকে ওই ঋষিকেশের ওখানের একটা মন্দিরে নিয়ে যায় পরের দিন। ও কিছুতেই নাকি যাবে না, এবং এই জায়গাটা ওর মনে নেই, ওর পরে ওর বাবা মা ঠাকুমার থেকে শুনেছে ও নাকি যাবে না বলে প্রচুর চিৎকার কান্নাকাটি করতে থাকে। এবং ওকে ওই মন্দিরে নিয়ে গিয়ে মানে ওখানকারই আর কি একটা হোটেলের লোককে বলে, তো সেই লোকটাই বলেছিল যে আপনারা অমুক জায়গায় যান, ওখানে একটা মাতা রানীর মন্দির আছে, ওখানে খুব বড় করে নবরাত্রি হয়, মা দুর্গার আর কি মন্দির, তো ওখানে নিয়ে যান আপনাদের মেয়েকে। কারণ ওই লোকটা ওখানকার লোকাল লোক, তো তো উনি লোকটা আর কি ওরা আর কি যে হোটেলে ছিল, তো সেই হোটেলেরই আর কি যে মালিক, তো ছোট একটা হোটেল, তো সেই আর কি সমস্ত দেখে শুনে বলে। মানে ওখানে ওরা গেছে, এবার ওখানে কোন মন্দিরে নিয়ে যাবে, কোথায় কি করবে তো কিছু বুঝতে পারে না। তো তখন ওই ঋত্বিকার বাবা ওই ভদ্রলোককে বলেছিল, তো ওই ভদ্রলোক নিয়ে যায় ওদেরকে, ওই ভদ্রলোক আর কি ওদের সাথে গেছিল ওই মন্দিরে। তো ওই মাতা রানীর মন্দিরে যখন ওকে নিয়ে যায়, ও মানে কোনোভাবেই নাকি মন্দিরে কিছুতেই ঢুকবে না। এবং ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা বলার মাঝখানে, যে ওই যে দুটো মেয়ে ট্রেনে ছিল এবং একটা মেয়ে ওকে কানে কানে কিছু একটা বলে এবং অন্য একটা মেয়ে ওর মাথায় হাত দিয়েছে, সেটুকু ওর মনে আছে, তারপর তো আর ওর কিছু মনে নেই। তো এই ঋত্বিকাকে নিয়ে যখন ওই মাতারানীর মন্দিরে যায়, তো ওখানের একজনই পুরোহিত ছিল, একটা বয়স্ক লোক, তো তিনি ওকে একটা জায়গায় বসতে বলে। এবং যে মেয়েটা মন্দিরে ঢোকার আগে প্রচণ্ড ছটফট করছিল, মন্দিরে ঢুকবে না, খাওয়া দাওয়া করছে না, সেই মেয়েটাকে যখন ওইখানে মন্দিরে একবার ঢুকিয়ে দেয় গর্ভগৃহে, ও না পুরো শান্ত হয়ে যায় এবং ওকে ঠাকুরমশাই বলে যে তুমি এখানটা বসো। তোকে বসায় এবং বসানোর পরে প্রথমেই মায়ের চরণামৃত জল কিন্তু ওর দিকে ছুঁড়ে দেয়, এবং ছুঁড়ে দিতেই মানে ওরা প্রত্যেকে দেখেছে, মানে ওর বাবা মা ঠাকুমা দেখে ওর চোখগুলো নাকি পুরো বড় বড় হয়ে যায়, এবং চোখগুলো বড় বড় হয়ে যায়, এবং যে মেয়েটা পুরো ঝিমোচ্ছিল মানে ঢোকানোর পর একটু ঝিমিয়ে পড়ে, সেই মেয়েটা কিন্তু চোখ ফুক মানে চোখ ঠোক বড় করে বিস্ফারিত করে তাকাতে থাকে, এদিক ওদিক তাকাতে থাকে। তো তখন উনি মানে আর কি ঠাকুরমশাই ওর মাথার উপরে হাত রেখে কিছু একটা মন্ত্র জপ করেন এবং উনি বলেন যে আমি কিছু কথা বলছি, যদি আমি কিছু ভুল বলি আপনারা কিন্তু আমায় শুধরে দেবেন। মানে কিচ্ছু কিন্তু জিজ্ঞেস করেনি, উনিই বলছে। তখন উনি পুরো পরপর মানে আয়নায় যেভাবে মানুষ নিজের মুখ দেখতে পায়, নিজের প্রতিফলন দেখতে পায়, ঠিক সেভাবেই কিন্তু উনি ওদের পুরো ঘটনাটা বলেন যে আপনারা ট্রেনে আছেন, আপনাদের টাকা চুরি গেছে, বলছে টাকাটা কিন্তু আর কেউ নেয়নি, আপনাদের মেয়েই কিন্তু টাকাটা একজনকে দিয়ে দেয়, এবং ওই তিনটে ব্যাগ খুলে খুলে কিন্তু টাকাটা দিয়ে দিয়েছিল। তো সবাই শুনে হতভম্ব যে আমাদের মেয়ে নিজেদের বাড়ির তিনটে ব্যাগ, ওর নিজের ব্যাগ আরও দুটো ব্যাগ খুলে টাকা দিয়ে দিয়েছে। এবং ওরা ভাবতে থাকে যে এটা তো খুব স্বাভাবিক, কারণ যেভাবে ওরা টাকাগুলো লুকিয়েছিল সেটা বাইরের লোকের পক্ষে জানা সম্ভবপরই নয়। তখন বলে যে আপনাদের যাত্রাপথে কি কোনো মেয়ে ছিল? সেই মেয়ে বলছে যে একটা মেয়ে ছিল, সেটা আপনারা হয়তো এখন মনে করতেও পারেন, নাও পড়তে পারে। তো ওরা বলে হ্যাঁ একটা মেয়ে ছিল। বলছে ওই মেয়েটা কিন্তু মানে কিছু কিছু মানুষ আছে যারা মানে কি বলবো, এমন কিছু কালো বিদ্যা বলতে পারেন যেটা ওরা উপাসনা করে, যেটা দিয়ে কিন্তু মানুষের ক্ষতি করা যায়, খারাপ করা যায়। তো ওরা কি করেছিল, ওরা ওকে সেই কালো বিদ্যার দ্বারা ওকে বশ করে
এবং বশ করে ওকে দিয়ে কিন্তু ওর নিজেরই বাড়ির লোকের ব্যাগের টাকা পয়সা সমস্ত কিছু আত্মসাৎ করে, ইভেন ওর আংটিটাও করে ওই যে ওর মাথার মধ্যে হাত দিয়েছিল সেই হাত দিয়ে কিন্তু ওই মেয়ে দুটো মিলেই ওর চুলে বেশ কিছু গিঁট কাঁটা দিয়ে বেঁধে দেয়। যার ফলে কি হতো, ও কিন্তু কিছুদিন পর থেকে ও নিজেরই বাড়ির আর্থিক ক্ষতি করতো, নিজের কোনো ক্ষতি, নিজের হাত ফাত কেটে ফেলতো, এবং এটাও যত বেশি করতো যারা এই খারাপ কাজটা ওর জন্য করেছে তারা তত বেশি লাভবান হতো। এবং এই সমস্ত কিছু করে ওরা কিন্তু ট্রেন থেকে বেরিয়ে যায়। তো তখন এইগুলো শুনে ওনারা না মানে ওর বাবা মার ওরা সবই হতভম্ব হয়ে যায় এবং ওরা বলে যে আমাদের মেয়েটাকে বাঁচান। তো তখন উনি বলেন যে ও মায়ের দরবারে এসছে, মা ওকে কৃপা করেছেন বলেই ও আসতে পেরেছে, ওর আর কোনো ভয় নেই। এবং তারপরে ওকে ওখানে কিছুক্ষণ আর কি আরতি, মায়ের আরতিটা ওর সামনে করে এবং আরতির যে আগুনের যে তাপ সেটা ওর মাথায় ছুঁইয়ে দেয়। তারপরে ওকে একটা মানে ঠাকুরের প্রসাদ ছিল, তো সেই প্রসাদ ওকে খেতে দেয় এবং ওকে বলে যে আপনারা ওকে নিয়ে যান। ও গিয়ে ওকে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে বলছে ওই মায়ের, বলছে যে গঙ্গার যে আরতি হবে বা কোনো মন্দিরে গিয়ে ও যেন একবার মাথা ছুঁয়ে নেয়, ওর ভিতর থেকে সব কিছু কেটে যাবে এবং ওকে একটা লাল কার্ড দেয় হাতে, বলে যেটা 1 মাসও বেঁধে থাকবে। তো তারপরে যেরকম বলেছিল ওকে বাড়ি নিয়ে গিয়ে ওরা সেরকমই করে। ও স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে আবার ওই মন্দিরেই আসে এবং মন্দিরে, মায়ের মন্দিরে এসে মাথা টাকে। এবং তারপরে আস্তে আস্তে কিন্তু ওর নিজের শরীরের যে সমস্যাগুলো ছিল, খেতে পারছিল না, কিছু ভালো লাগছিল, সেই ব্যাপারগুলো সত্যি সত্যি কিন্তু কেটে যায়। এবং ওকে বলে যে তুমি মানে যখন বাড়ি ফিরবে, বাড়ি ফিরে তুমি চুলটা একটু হলেও কেটে নিও, কারণ তোমার চুলের উপরে তো এটা করেছিল, তুমি চুলটা একটু মানে পুরোটা কাটার দরকার নেই, একটু হলেও তুমি ছেটে নিও চুলটা। তো এসেও একটা পার্লারে চুলটা কেটে নেয়, বেশ অনেকটা ছোট করে নেয়। এবং তারপর থেকে কিন্তু ওর আর কোনো সমস্যা হয়নি। কিন্তু হ্যাঁ, ওদের ওই একটা আর্থিক ক্ষতি হয়েছিল, কিন্তু এটা আরও হয়তো কোনো বড় ক্ষতি হতে পারতো, সেটার জায়গায় ওদের একটা আর্থিক ধাক্কার উপর দিয়ে যায় এবং তারপর থেকে কিন্তু ওর আর কোনো অসুবিধা হয়নি। তো ও এখনও মানে তারপর থেকে আর কি ও ট্রেনে যখনই জার্নি করতো ও খুব কনসাস থাকতো এবং কারোর দিকেও তাকাতো না, কারোর থেকে কিছু খাওয়া তো দূরের কথা। কিন্তু এবং তারপরে ওর ব্যাগ থেকে কিন্তু ওই যে ছোটো ছোটো যে চকলেট দিয়েছিল সেগুলোও কিন্তু ওর বাবা মা পায় এবং ওকে অনেকবার জিজ্ঞেস করেছিল যে চকলেট কোথায় পেয়েছিস, ও কিন্তু বলতে পারেনি। তো পরে এটাও বোঝা গেছিলো যে ওই চকলেটগুলো ওই মেয়েটাই হয়তো ওকে দিয়েছিল। এটাই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ এই ঘটনাগুলো সকলের সাথে একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।